এই ঘটনাটি মূলত এই আমিরুল ইসলাম আশিক ভাই উনি ওনার বাবার কাছ থেকে শুনেছিলেন, আর ওনার বাবার কাছ থেকে যেভাবে শুনেছিলেন উনি সেভাবেই বলার চেষ্টা করেছেন বলে আমাদেরকে উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটে বগুড়া জেলার মাদলা ইউনিয়নের দরিনন্দ নামক একটি গ্রামে, আর ঘটনাটির সময়কাল 1980 সালের পরের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম কালু। আসলে লোকজন তাকে এই নামেই ডাকে, তার আসল নাম কি এটি অনেক লোকই জানতো না। আর স্থানীয় তালুকদার বাড়ি নামে একটি প্রভাবশালী পরিবার ছিল, তাদের অনেক ভূ সম্পত্তি ছিল। এই তালুকদার বাড়িতেই এই কালু কাজ করত, মূলত ক্ষেত খামার কাজগুলোই কালু করত। ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল চলছিল। ওই গ্রামটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই সময় মানে 80-র দশকের দিকে এখনকার মতো এত সুন্দর ট্রান্সপোর্ট ব্যবস্থা ছিল না, যার কারণে লোকজন পায়ে হেঁটেই শহরের দিকে আসা যাওয়া করতেন আর কি। গ্রামের অন্য যে চাষিরা ছিল বা অন্যান্য যে কৃষক পরিবাররা ছিল বা গৃহস্থ পরিবার ছিল, তারা শীতকালে মূলত ফুলকপি এবং বাঁধাকপি এই দুটি চাষ করতেন, মানে এই দুটি কপির চাষ করতেন। আর এগুলো তারা সারাদিন কাটাকাটি করার পরে সুন্দর করে তাদের মতো করে একটা সুন্দর একটা প্যাকেজিং সিস্টেম করে নিতেন এবং ফজরের নামাজের পর সবাই শহরের উদ্দেশ্যে রওনা দিতেন আর ঢাকার গাড়িতে তুলে দিতেন। ওই জিনিসগুলো ঢাকার বিভিন্ন বড় বড় বাজার, স্পেশালি কারণ বাজার, শ্যাম বাজার, তো এই রকম বাজারগুলোতে চলে আসতো, বিভিন্ন আড়তে চলে আসতো। তো এটা মূলত ওখানকার ম্যাক্সিমাম চাষিরাই এভাবে সবজিগুলো বিক্রি করতেন। আর সাধারণত চাষিরা একসাথে কয়েকজন মিলে বের হতেন। তো এমনই এক রাতে একটি ঘটনা ঘটে ওই কালুর সাথে। রাত আনুমানিক কয়টা বাজে তখন কালু জানতো না। হঠাৎ করে কালুর ঘুম ভেঙে যায়। তো তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, এতক্ষণ ঘুমালাম, কেউ তো আমাকে ডাকলো না, আমাকে কি আমার পরিচিত জনরা না নিয়েই আজকে চলে গেল নাকি শহরের দিকে। তো উনি ঘুম থেকে উঠে পড়েন এবং উঠে যখন ঘরের বাইরে যান তখন দেখেন বাইরে তখনও বেশ অন্ধকার। উনি ভাবেন ফজর আজান হয়ে গেছে, হয়তো একটু পরেই সকাল হয়ে যাবে, তো অন্ধকার রয়েছে, এখন আর একটু ঘুমাবো না, থাক, ঘুমানোর দরকার নাই, যেহেতু উঠেই পড়েছি আমি চলে যাই। যেহেতু ওনাদের যেই একটা বিশেষ প্যাকেজিং সিস্টেম, এটাকে ওনার স্থানীয়ভাবে ভার বলতো, ভার। তো ওনার ওই কপির ভার নিয়ে উনি শহরের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির অন্য সদস্যদেরকেও তারা উনি ডাকেননি, কারণ তখনও তো আসলে সকাল হয়নি। চিন্তা করলেন যে ঠিক আছে, আমার পরিবার বা পরিবারের অন্য সদস্য যারা আছে তারা ঘুমাক। তো উনি রওনা দেন। এদিকে কয়টা বাজে উনি কিন্তু জানেন না, তবে তথ্য যতটুকু পাওয়া গিয়েছিল পরবর্তীতে তখন রাত প্রায় 3টা কি 3:30 এরকম বাজে। তো যাই হোক, উনি বাইরে বের হন। বাইরে বের হয়ে উনি হাঁটা শুরু করেন। তার বাড়ি থেকে 10 কিলোমিটার 10 মিনিট দূরত্বে, কিলোমিটার না, 10 মিনিট হেঁটে গেলে একটু দূরে একটি বাগান পড়ে, আর ওই বাগানের মাঝখান দিয়ে রাস্তা। তো উনি সামনের দিকে আগাবেন, হঠাৎ করে উনি দেখেন যে একটি বড়সড় কালো বিড়াল ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি যতই এগোচ্ছেন ওই বিড়ালটা কিন্তু ওখান থেকে নড়ছে না, স্থির ভাবে দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না তার আগমন দেখেও। বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছিল ওই বিড়ালটি আসলে কালু সাহেবের জন্যই অপেক্ষা করছিল। বিড়ালের মধ্যে খুব একটা গাম্ভীর্য, ধীর স্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। যতই কাছাকাছি আসুক না কেন ওই বিড়ালটির মধ্যে কোনো ধরনের ভাবান্তর হয় না, সে একচুল নড়েও না। এদিকে এই কালু সাহেব তিনি চিন্তা করলেন এই বিড়ালটি বসে আছে কিন্তু একটু নড়াচড়া করছে না। তো উনি কি করেন, ওই বিড়ালটি সাইড দিয়ে চলে যান। ওই বিড়ালটিকে তিনি প্রথমে কিছু বলেন না, কিন্তু যখনই দেখেন যে বিড়ালটি সাইড দিয়ে চলে যাচ্ছে, মানে ওই সময় বিড়ালটি যে কাজটি করে সেটা হলো বিড়ালটি লাফ দিয়ে এসে বিড়ালের সামনের 2 পা দিয়ে ওই কালুর পা জড়িয়ে ধরে। মানে আক্রমণ করেনি বা আঁচড়ও দিচ্ছিল না, কিন্তু পা জড়িয়ে ধরে এবং পায়ের সাথে ঝুলে থাকে, কোনোভাবেই তাকে সামনে এগোতে দেয় না। তখন এই কালু যে কাজটি করে যে সে খুব বিরক্ত হয়, চিন্তা করে যে এই আপদটা আবার কোত্থেকে এলো, আমাকে দ্রুত শহরে যেতে হবে, সবজি বিক্রি করতে হবে। সে আসলে অত 7-5 ভাবে না, সে চিন্তা করে বিড়ালকে আমার পা থেকে ছাড়াতে হবে। সে যে কাজটি করে, মানে যে পায়ে ওই বিড়ালটি জড়িয়েছিল আর কি, সে ওই পা উঁচু করেই
মানে সজোরে একটি কিক মারে, মানে একটা ঝাড়া দেয় আর কি। তো যখন ঝাড়া দিয়েছে বা কিকের মতো মেরেছে, তখন তার পায়ের সামনের অংশটা ওই বিড়ালের পেটে লেগেছে, এটা সে ফিল করেছে। এবং সে যখন জোরে পাটা কিকের মতো মেরেছে, তখন বিড়ালটি দূরে গিয়ে একটি গাছের সাথে বাড়ি খায়, কারণ রাস্তার পাশে একটি গাছ ছিল, গাছের সাথে বাড়ি খায়। এবং বাড়ি খেয়ে বিড়ালটি শব্দ করে ওঠে, মানে সে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন একটি শব্দ। এবং এরপরে ওই বিড়ালটিকে সে আর দীর্ঘ পথের মধ্যে কোথাও দেখে না। আর উনি যখন এগিয়ে যাচ্ছিলেন, তারপরে উনি কিন্তু বিষয়টা অস্বাভাবিকভাবে নেননি, একদম স্বাভাবিকভাবে নিচ্ছিলেন। উনি এগোতে এগোতে কুত্তাগাড়ি নামক একটা জায়গা আছে, স্থানীয় নাম আর কি, অ্যাকচুয়ালি সেটার নাম কি এটি আমাকে লেখেননি। তো ওই জায়গাটাতে একটা সময় নাকি অনেক ভয় ছিল, দিনের বেলাতেও মানুষ ওই জায়গাতে সহজে যেতে চাইতো না, আর সন্ধ্যার পরে তো প্রশ্নই নেই। আর ওই দিক দিয়ে যাওয়ার সময় আশেপাশে অসংখ্য তাল গাছ রয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা, দুপাশে অসংখ্য তাল গাছ রয়েছে। তিনি যখন হাঁটতে হাঁটতে ওই কুত্তাগাড়ি জায়গায় প্রবেশ করেন, তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে লম্বা একজন সুদর্শন ব্যক্তি, সাদা জব্বা পরা, তার সামনে এসে দাঁড়ায়। তো কালু চমকে ওঠে। তো জুব্বা পরা লোকটি কালুকে উদ্দেশ্য করে বলেন, তোর সামনে তো ভয়ঙ্কর বিপদ রে, তুই আর এক চুলো সামনে আগাবি না, সোজা ঘুরে তোর বাড়িতে চলে যা। যখন সামনে এরকম হঠাৎ করে অপরিচিত এমন একটা মানুষকে সে দেখে, ওই শীতের মধ্যেও কালু প্রচন্ড ঘামা শুরু করে। কালু কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, এবং উনি এই সমস্ত টুকটাক সমস্যাগুলোতে আসলে ভয় পেতেন না, একদম স্বাভাবিকভাবেই নিতেন। তো উনি যে কাজটি করেন, আয়াতুল কুরসি পরে শরীরে ফু দেন এবং সামনেও ফু দেন। উনি দেখেন ওই জুব্বা পরের লোকটি আর নেই। তো উনি ভেবেছেন যে ঘটনাটা এখানেই শেষ, আর এরকম রাতের বেলা টুকটাক ঘটনা ঘটেই। তবে মূল ঘটনাটা আসলে এখান থেকেই শুরু, যে ওনার যে সমস্যাটা। উনি যখন কুত্তাগাড়ি পার হয়ে নিশ্চিন্তপুর নামক একটা জায়গা, এই নিশ্চিন্তপুরের বর্তমান নাম হচ্ছে ঢাকন্তা, এইখানে যখন প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে সাদা চুল এবং পরনে সাদা শাড়ি পরিহিত একজন মহিলা কুয়া থেকে পানি তুলে গোসল করছে। এই কুয়াটা ওই আশেপাশে 2-3 গ্রামের লোকজন ব্যবহার করত খাওয়ার পানির জন্য বা বিভিন্ন কারণে। ওই কুয়াটা কিন্তু খুব ভালো করেই কালু চিনত। তো কুয়ার পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই মহিলা বলে ওঠে, কিরে কালু, এত নিষেধ করা হলো, তুই কারো কথা শুনলি না? তুই অসময়ে বাড়ি থেকে বের হয়েছিস। ভুল সময় বাড়ি থেকে বের হলে অনেক বিপদ আপদ ঘটে। তোর ভালোর জন্য এতগুলো ঘটনা ঘটিয়ে আমরা তোকে বাড়িতে ফেরানোর চেষ্টা করলাম, তুই তো কথাই শুনলি না, বরং তুই কি কাজটা করলি? তুই আমার ভাইকে এত জোরে আঘাত করলি যে ওর অবস্থা সংকটাপন্ন। এই কাজটি তুই কেন করলি? সামনে কি বিপদ আছে বা না আছে সেটা তো পরের বিষয়, এখন বল এই কাজের জন্য তোকে কি শাস্তি দেব? তুই তো খুব সাহসী মানুষ, তোর তো অনেক অভিজ্ঞতা, এই কাজটি কেন করলি? এদিকে কালু সে দেখতে পাচ্ছে যে ওই মহিলাটি ঘুরে মানে পিঠটা পেছন দিকে, ওই মহিলা কথা বলছে, বেশ মানে কর্কশ কণ্ঠ, মোটা কণ্ঠ, কিন্তু ওই মহিলার মুখ সে দেখাচ্ছে না। কিন্তু ওই মহিলাটি যখন বলে ওঠে যে বল এখন তোকে কে বাঁচাবে? তোকে তো আমরাই বাঁচানোর জন্য এসেছিলাম, এইবার তোকে কে বাঁচাবে? এই বলে ওই মহিলাটি যখন ঘুরে তাকায়, তখনই ওই কালু প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে। ও মাগো বলে চিৎকার দেয়, তার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। এরপর সে অজ্ঞান হয়ে যায়। তো কিছু সময় পরে গ্রামের অন্য কৃষকরা যখন তাদের ওই সবজি নিয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভোরবেলাতে, তখন ওই চাষিরা কালুকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায়। তখন যেহেতু সবাই কাজে যাচ্ছিল, তারা ওখান থেকে ধরাধরি করে তাকে উঠিয়ে পাশের একটি গ্রামে না মানে বাড়িতে বুঝিয়ে দিয়ে যায় যে একে এখানে পাওয়া গেছে, আমরা তো সবজি নিয়ে যাচ্ছি, দ্রুত যেতে হবে, না তো ট্রাক ছেড়ে দেবে। তো ওরা ওখান থেকে চলে যায়। তখন তার যখন জ্ঞান আসে, তখন তিনি দেখতে পান যে তাকে ওই তালুকদার বাড়িতে নিয়ে আসা হয়েছে। মানে সেন্সলেস অবস্থাতেই লোকজন যখন বোঝে যে এ তো তালুকদার বাড়ির লোক, তখন তারা তাকে তালুকদার বাড়িতে দিয়ে যায়। আর সেন্স আসার পরে সে তালুকদার বাড়িতে নিজেকে আবিষ্কার করে, আর কি ঘটনা ঘটেছে সে মোটামুটি সবাইকে বলে। কিন্তু ওই দিন সন্ধ্যায় তার এমন জ্বর শুরু হয়, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। তালুকদার বাড়ি থেকে চেষ্টা করা হচ্ছিল তাকে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করানোর জন্য, তাদের যেটা দায়িত্ব ছিল, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করলেও
এই কালু কিন্তু সুস্থ হচ্ছিল না। সপ্তাহখানেকের মধ্যে কালুর শরীরের অস্বাভাবিক রকমের পরিবর্তন ঘটে, শুকিয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, কোনো কাজই করতে পারতো না। সে সুঠাম দেহি কালু কয়েক সপ্তাহের মধ্যে এমন হয়ে যায় যেন একটা জীবন্ত কঙ্কাল হেঁটে যাচ্ছে। তো পরবর্তীতে হুজুর দেখানো হয়। শুরুতে আসলে এই বিষয়গুলো মানে তালুকদার বাড়ির লোকেরা তার ট্রিটমেন্ট, ডাক্তারি ট্রিটমেন্ট করিয়েছিল। পরবর্তীতে হুজুর দেখানো হয়। তো হুজুর দেখানোর পর হুজুর বলেন যে তুমি যে কাজটি করেছো খুবই একটা ভয়ানক কাজ করে ফেলেছো। তুমি লাথি দিয়ে যে বিড়ালটাকে ফেলে দিয়েছিলে ওইটা আসলে ভালো ছিল, কারণ তুমি অসময়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে। সামনে ভয়ানক কিছু পিশাচ জিন ছিল যেগুলো তোমার অনেক বড় ক্ষতি করত। এই কারণে ভালো জিনগুলো তোমাকে বারবার ফেরানোর চেষ্টা করছিল। তুমি যখন ওই লাথি দিয়ে ফেলে দিয়েছিলে ওই জিনটি আসলে বয়সে কম ছিল। তোমার লাথি খেয়ে সে প্রচন্ড ব্যথা পায় এবং সে মারা যায়। আর এর প্রতিশোধ হিসেবেই ওই জিনেরা তোমার উপর চড়াও হয়েছে। তখন সবাই বলে যে তাহলে ওই জিনদেরকে একটু বুঝিয়ে বলুন যে ও তো ইচ্ছা করে করেনি। তো জিন ওই জিনদেরকে হুজুর তার জিনের মাধ্যমে কমিউনিকেশন স্থাপন করতে সক্ষম হন, কিন্তু ওই জিনেরা জানান যে আমরা তার ভালোর জন্য করেছিলাম, কিন্তু সে কাজটি ভালো করেনি। আর যেহেতু সে মেরে ফেলেছে, ইচ্ছাকৃত ভাবে হোক আর অনিচ্ছাকৃত ভাবেই হোক, আমরা ওর জীবন নিয়েই ছাড়বো। এর থেকে আর কোনো হবে না, এর কোনো সমাধান নাই। আমরা তোর ক্ষতি করার জন্য আসি নাই, ওর ভালোর জন্য এসেছে। ওর তো বোঝা উচিত ছিল আমরা যদি আমাদের রূপে তার সামনে আসতাম তাহলে তো ভয়ই মারা যেত। আমরা তো সেটাও করিনি। প্রথমে তো বিড়ালের বেশে এসেছি, ওই বিড়ালটা তো তাকে আক্রমণও করেনি। তারপরে আমরা আমাদের বেশে এসেছি, তাও একটা ভালো চেহারার মানুষের রূপ ধরে, যাতে করে ভয় না পায়। তারপরেও কথা শুনে নাই। আমাদের একজনকে আঘাত করার পরেও আমরা চেষ্টা করেছি, সে কথা শুনে নেই। ও তো আমাদের কোনো উপকারের মূল্যায়ন করেনি, সুতরাং ওকে মরতেই হবে। তাই হোক, হুজুর অনেক বুঝিয়ে শুনিয়ে জিনদেরকে ওই সময়ের মতো তাড়িয়ে দেন, কিন্তু জিনরা বলে যায় যে সুযোগ পেলে আমরা কিন্তু ছাড়বো না। এই ঘটনার মাস তিনেকের মধ্যে কালু আবার আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, তার বডি আবার স্বাভাবিক হতে শুরু করে। এর মধ্যে সে একটি পুকুরে মাছ ধরতে নামে দিনের বেলা। ওই পুকুরের নাম হলো দামাগাড়ি। আর সে যখন পুকুরের মধ্যে নামে, ওই পুকুরে কিন্তু খুব বেশি পানি ছিল না, কাদা ছিল আর কোমর পর্যন্ত পানি ছিল। এর মধ্যেই কালুকে ওই কাদার মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। কিভাবে মাছ ধরতে গিয়ে সে কাদার মধ্যে ঢুকে আর উঠতে পারেনি এটি কেউ বলতে পারে না। তবে সবাই ধারণা করে যে কালুকে ওই জিনেরাই হত্যা করেছে সুযোগ পেয়ে। তারা হত্যার বদলে হত্যা, তারা প্রতিশোধ নিয়েছে। তো প্রিয় লিসেনার্স, একটি বিষয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো যে কখনো যদি দেখি এই ধরনের ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পর কোনো কারণে আমরা এমন কোনো প্রতিবন্ধকতা পেলাম, বিশেষ করে এই ধরনের কোনো বিড়াল বা কিছু আমাদের পথ আগলে দাঁড়িয়ে যেতে দিচ্ছে না, আমাদের উচিত সেখান থেকে ফেরত আসা, যদি সেটা আমাদের কাছে খুব বেশি অস্বাভাবিক রকমের মনে না হয়। এই সম্পর্কিত একটি ছোট্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি আগে আমি বলেছি কিনা আমি ঠিক জানি না। আমার এক নানা ছিলেন, তার নাম হলো ডক্টর শামসুর রহমান। উনি মারা গেছেন বছরখানেক হলো। তো উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। উনি একটি কলেজের অধ্যক্ষ ছিলেন এবং মিশর থেকে উনি ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন। উনি যখন ওনার বাড়ি রাজবাড়ি এবং রাজবাড়ির বেলগাছি নামক একটি গ্রামে, তো ওই বেলগাছি থেকে উনি রাতের বেলা একদিন ফিরছিলেন, আর একটা গ্রামে যাচ্ছিলেন ওনার আর এক আত্মীয় বাড়িতে। তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তার সামনে একটি বড় বিড়াল দেখতে পান। তো উনি যেহেতু খুব এডুকেটেড একজন মানুষ ছিলেন, উনি এসব জিন ভূত এগুলো বিশ্বাস করতেন না, আর বিড়ালও উনি খুব একটা পছন্দ করতেন না। তো উনি রাস্তার মাঝখানে একটা বিড়াল দেখতে পান। তো বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। তো উনি বারবার ওই বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করছিলেন। তো একটি পর্যায়ে কি হয়, বিড়ালটি সাঁ করে দৌড় দিয়ে সামনে চলে যায়। তো উনি চিন্তা করলেন যাই হোক, আপদ বিদায় হয়েছে। উনি বেশ প্রায় কোয়ার্টার কিলোমিটার হাঁটার পরে আবার ওই বিড়ালটি দেখতে পান। তিনি দেখেন ওই বিড়ালটির সামনে ভয়ানক একটি সাপ মরে পড়ে আছে এবং বিড়ালটির মুখে রক্ত। তার মানে হচ্ছে এই সাপটি সামনে অপেক্ষা করছিল কোনো কারণে, বা সেটি স্বাভাবিক সাপও হতে পারে বা অন্যরকম কিছু হতে পারে। তো এই বিড়ালটি ওনার ওই পথ থেকে ফেরানোর চেষ্টা করছিল। উনি যখন কোনোভাবেই সেটা মানছিলেন না, এই জন্য বিড়াল আগে চলে গিয়ে ওই সাপটিকে হত্যা করে।
তো উনি যখন এইটি দেখেন, দেখার পরে ওই বিড়ালটি কি করে, রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে চলে যায়। ওই মাঠের আশেপাশে কিছু বাড়ি ছিল, তখন রাত কিন্তু অনেক। উনি ওই বিড়ালের পিছু পিছু যাওয়ার চেষ্টা করেন। ওই রাতের বেলা গ্রামের মানুষদেরকে বিভিন্ন বাড়ি থেকে ঘুম থেকে টেনে তোলেন যে এরকম একটা বিড়াল, এই ঘটনা ঘটেছে মাত্র, এই ধরনের কোনো বিড়াল তোমরা দেখেছো কিনা। কেউ বলতে পারে না যে না, তো এই ধরনের বিড়াল আমরা তো সচরাচর দেখি না। উনি পরবর্তী দিন সকালবেলা ওই বিড়ালটাকে অনেক খুঁজেছেন, অনেক, কিন্তু ওই বিড়ালটি উনি আর কখনোই দেখতে পাননি। এবং ওই গ্রামের সকলে বলেছে এই টাইপের বিড়াল বা এরকম সাইজের বিড়াল বা এই রঙের বিড়াল তারা এই গ্রামে দেখেননি। দেখলে তো অবশ্যই কেউ না কেউ বলতো। পুরো গ্রাম উনি চষে ফেলেছিলেন, কিন্তু উনি বিড়ালটিকে আর পাননি। প্রিয় লিসেনার্স, এই ঘটনা ঘটার পর উনি এই প্যারানরমাল কিছু বিষয় বিশ্বাস করা শুরু করেন। এই বিষয়টি উনি আমাকে অনেক আগে বলেছিলেন, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। ঘটনাটি আমার এক মামার কাছে শোনা এবং লোমহর্ষক ঘটনাটি আমার মামা সহ আরো একজনের সাথে ঘটে। তো মামা ও মামার বন্ধু নৌকা হয়ে আসছিল গাড়ি চড়ে। তখন রাত প্রায় 3টা। তারা মাইক্রোবাস করে যখন আসছিল সেই মুহূর্তে তারা একটা মেয়েকে দেখতে পায় রাস্তার মাঝে দাঁড়ানো। আমার বন্ধু বলে, এত রাতে এখানে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। মামা তখন বলে, তুই কি ঠিক আছিস? দেখ চারদিকে, আশেপাশে বিল, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, তাছাড়া রাত 3টা বাজে, এত রাতে এমন নির্জন জায়গায় একটা মেয়ে। মামার বন্ধুটি ভূত প্রেতে কিছুতেই বিশ্বাস করতো না। তো সে মামাকে বলল, তুই না গেলে না যাস, আমি যাব। মামার বন্ধুটি গাড়ি ঘুরিয়ে সেই মেয়েটি যে জায়গায় ছিল সেই জায়গায় যে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। তারা নেমে দেখে সেটি ছিল একজন মহিলা, বয়স 40-45 হবে। তারা মহিলাটিকে বলে, এত রাতে আপনি এখানে, কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মহিলার কান্নার কারণ জানতে চাইলে মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। মামা বন্ধুকে বলে, মহিলার সাথে যাবার দরকার নেই, বিপদ হতে পারে। কিন্তু বন্ধু মামার কথা না শুনে মহিলার পেছনে পেছনে যেতে থাকে। নিরুপায় হয়ে মামাও তার সাথে যায়। কিছু দূর যাবার পরে মহিলাটা একটা পুটলার মতো কিছু একটা দেখিয়ে হু হু করে কেঁদে উঠল। মামা এবং বন্ধু যে দেখে পুটলার ভেতরে একটা কাপড়ে ঢাকা ছোট্ট বাচ্চার লাশ। মামা এই লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। মামারা ভাবে মহিলাটি হয়তো বোবা। হুট করে মামার বন্ধুটি বলে ওঠে যে চল মহিলাটি আমরা সাথে করে ওনাকে নিয়ে যাই, এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রেখে যাওয়াটা উচিত হবে না। মামা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়ি চলতে লাগলো। সময় তখন রাত 3:50। কিছু দূর যাবার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে এমন সময় মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলাটার মাথাহীন দেহ। সাথে সাথে পেছনে ফিরে দেখে মহিলাটি ঠিকই আছে, কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকায় তখনই ওই শূন্য মাথা সহ একটা দেহ দেখতে পায়। মামা তখন তার বন্ধুকে দেখতে বলল। বন্ধু এই একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচন্ড ঘামতে শুরু করলো। মামা ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাসটা ঢেকে দিল এবং মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি কি কিছু খাবেন কিনা? সাথে সাথে খেয়াল করলো মহিলাটির চোখ অনেকখানি লাল এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। মামা আল্লাহ আল্লাহ করতে থাকলো। কিছু দূর যেতে না যেতে তারা মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখে, কিন্তু মহিলাটি তো তাদের পাশে পিছনে গাড়িতে বসা ছিল। তারা গাড়িটি থামিয়ে দিল এবং একসাথে দেখলো যে পিছনের মহিলাটি নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে তাদের দিকে মুচকি হাসছে এবং বাচ্চাটির চোখে কোথাও মনি নেই। এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মামার বন্ধু সেন্সলেস হয়ে যায়। মামা মনে সাহস আনার চেষ্টা করলো, এই ভেবে যদি আমার কিছু হয় তাহলে আমাদের আজ রাতে এখানে পড়ে থাকতে হবে, কিছুতেই জ্ঞান হারানো যাবে না। মামা এবার নিজে গাড়ি ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে পেছনে তাকাচ্ছে না। মামা যত সূরা জানে সবগুলো পড়তে লাগলো। হঠাৎ মামা পেছন থেকে খটমট একটা আওয়াজ শুনতে পেল। মামা ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দেখে বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে মামা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল এবং মামা নাকি আরো 2 বার ওই মহিলাটিকে গাড়ির বাইরে দাঁড়ানো অবস্থায় দেখেছে।
ইতিমধ্যে সকাল হয়ে গেছে। তো মামা দেখে রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলছে। তখন ঘড়িতে সকাল 7:25 বাজে। মামা গাড়ি থামিয়ে পেছনে দেখে কিছু নেই অথবা কেউ নেই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। মামা যে দেখে কাপড়ের মধ্যে কয়েকটা রক্তাক্ত হাড় পড়ে আছে। মামা রাস্তায় কয়েকজন লোককে ডেকে আনলো ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখে গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, বরাবরের মতো আমি আজকে আবারও একটি নতুন ঘটনা নিয়ে আসলাম, যে ঘটনা শুনলে আপনাদের শরীরের লোম জেগে উঠবে। আপনাদের শরীর ভয়ে থরথর করে কাঁপাও শুরু করতে পারে, কেননা আজকের ঘটনা খুবই মারাত্মক ভয়ানক, যেগুলো শোনার জন্য অনেক মানুষ মোটেও প্রস্তুত ছিল না। তো ভাইয়া কথা না বাড়িয়ে আজকের ঘটনা ডিরেক্ট শুরু করে দেব, কেননা এই ভীতিকর রাতে ভীতিকর ঘটনা সত্যিই মজার হয়ে থাকে। যাই হোক ভাইয়া কথা না বাড়িয়ে ডিরেক্ট শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে শোয়েব মাহমুদ, বগুড়া থেকে। সে একবার রাতের ট্রেনে ভ্রমণ করেছিল, আর এই ঘটনা ঘটেছিল ট্রেনের শেষ বগিতে। রাত তখন প্রায় 12টা বেজে গেছে, ট্রেন প্রায় খালি। সাব্বির উঠে পড়ল শেষ বগিতে, কারণ সেখানে কেউ ছিল না। সে ভাবলো আরাম করে যাওয়া যাবে, যেহেতু বগিটা পুরোপুরি ফাঁকা। ট্রেন চলছিল, কিন্তু এই বগিতে কোনো শব্দ নেই, চাকার শব্দও না। যেন ট্রেনের সাথে একটা জোড়া লাগানো কিন্তু আলাদা একটা বগি, যেখানে কোনো প্রকার শব্দ নেই। যেমনটা আমরা জানি যে যখন ট্রেন চলে তখন আপনার একটা ঠক ঠক শব্দ হয়, তো এমন শব্দও সেই বগিতে ছিল না। তো হঠাৎ বগির দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। সাব্বির হিমশিম খেয়ে দৌড় দিয়ে খুলতে লাগলো, কিন্তু সে দেখলো যে তার সেই গেটটা খুলছে না। সে তখন বাধ্য হয়ে ঘুরে তাকালো, দেখলো যে একটা সিটে কেউ একজন বসে আছে মাথা নিচু করে। কিন্তু সাব্বির তো যখন বগিতে উঠেছিল তখন দেখে নাই, যে তখন একদম দেখলো ট্রেন বগি পুরোপুরি ফাঁকা, সেখানে কেউ নেই। তাহলে হঠাৎ করে এই বগিতে কে আসলো, কিভাবে আসলো? লোকটা ধীরে বলল, তুই শেষ বগিতে উঠছিস? তার কণ্ঠ ছিল শুকনো এবং ঠান্ডা। সাব্বির জানালার দিকে তাকালো, দেখলো কোনো স্টেশন না, কোনো আলো নেই, শুধু অন্ধকার এবং অন্ধকার। হঠাৎ একজন, দুইজন, তিনজন, সিটগুলোতে মানুষ বসতে লাগলো, সবাই চুপচাপ এবং সবারই মাথা একদম নিচু করে আছে। হঠাৎ সবাই একসাথে মাথা তুলল, সবাইয়ের চোখ ফাঁকি। একসাথে বলল, ভাইটি মনে হয় নতুন এসেছে। প্রথম লোকটা বলল, এই বগি নামার নয়, এখান থেকে শুধু একজন যায়। এমনটা শোনার পর সাব্বির দৌড়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজাও খুলে গেল এবং সেও সেখান থেকে লাফ দিল। পরদিন লোকজন রেল লাইনের পাশে একজনকে অচেতন অবস্থায় পায় এবং সে ছিল সাব্বির। কিন্তু সে শুধু একটা কথাই বলেছিল যে তোমরা কেউ কখনোই শেষ বগিতে ভ্রমণ করিও না। তারপর যখন সাব্বির তো বেঁচে ফিরলই, কিন্তু পুরোপুরি না, তার চোখে সবসময় একটা ভীতি কাজ করত। আর সে বারবার একটা কথাই বলতো, ওটা আসলে ট্রেন না। সাব্বির স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রাতে সে ঘুমাতে পারতো না। মাঝে মাঝে সে উঠে বসে থাকতো আর বলতো, ওরা আবার আসছে, ওরা আবার আসছে। এক রাতে তার ঘরেই ভেতর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল, কিন্তু বাইরে তো কোনো রেল লাইনও নেই। তাহলে
এই হুইসেলটা কিভাবে আসতেছে। সে জানালার দিকে তাকালো, অন্ধকারের ভেতরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, শেষ বগিটা। সে স্পষ্ট দেখতে পেল সে একই যাত্রীরা চোখগুলো ফাঁকা ছিল, তারা সাব্বিরের দিকে তাকিয়ে আছে। সে ধীরে বলল, আমি পুরোপুরি নামি নাই, মানে সাব্বিরের একটা অংশ এখনো ওই বগিতে আটকা পড়ে আছে। ট্রেন থেকে ডাক এলো, ফিরে আয়। একসাথে অনেকগুলো কণ্ঠ যখন এমন করে বলল ফিরে আয়, সাব্বির তখন দরজার দিকে হাঁটতে লাগলো। পরিবার তাকে কোনোভাবে থামাতে পারছিল না। সে দরজা খুলল এবং দেখলো বাহিরে সেই ট্রেন। সে সাব্বির ধীরে ধীরে ট্রেনে উঠে গেল, শেষ বগিতে। দরজা বন্ধ। ট্রেন ধীরে ধীরে আবারও অন্ধকারে মিলিয়ে গেল। কেউ কিচ্ছু করতে পারল না। লোকজন পরের দিন রেল লাইনের পাশে একটা ট্রেন দেখতে পেল, কিন্তু সেখানে শেষ বগিটা নেই। তারপর যখন এমন ঘটনা ঘটে গেল, তখন সবাই মনে করেছিল যে সাব্বির আবার সেই বগিতে ফিরে গেছে। কিন্তু গল্প তো এখানে শেষ নয়। আসল ভয় তখন শুরু হলো যখন রেলওয়ের কয়েকজন কর্মচারীরা বলল, কিছু ট্রেন মাঝে মাঝে একটা অতিরিক্ত বগি হঠাৎ যোগ হয়ে যায়। লিস্টের নাম নেই, টিকিটেও নেই, তবুও যেন সেই বগিটা যুক্ত থাকে সেখানে। স্টেশনের ক্যামেরা দেখা গেল একটা ট্রেন ঢুকছে, কিন্তু ক্যামেরার এক পাশ থেকে দেখলো শেষ বগি আছে, এবং অন্য পাশ থেকে দেখলো যে শেষ বগিটা নেই। যারা যারা ওই বগিতে ওঠে তারা প্রথমে কিছুই বুঝতে পারে না, সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু কিছুক্ষণ পর চারপাশে সবকিছু বন্ধ হয়ে যায়। ওই বগির ঘড়ি কাজ করে না, মোবাইলের নেটওয়ার্ক চলতে যায়, আর জানালার বাইরে দেখে শুধুই অন্ধকার আর অন্ধকার। একজন যাত্রী একদিন বলেছিল সে ওই বগিতে একজনকে দেখেছে, চোখগুলো ফাঁকা, মুখ ছিল শুকনো। সে শুধু বলেছিল আমি নামতে পারিনি, আর সেই ব্যক্তি ছিল সাব্বির। এখন তো আর একজন না সেখানে, পুরো বগিটাই মানুষ সংগ্রহ করে। যতজন ওঠে সবাই থেকে যায়, সেখান থেকে কেউ যেন নামতেই পারে না। রেলওয়ের এক বৃদ্ধ লোক বলল, এই বগের কোনো দোষ নেই এবং এই বগের কোনো শেষ নেই। এই বগিটা শুধু চলতেই থাকে, চলতেই থাকে। এক রাতে একটা ট্রেন হঠাৎ থেমে গেল মাঝপথে। ড্রাইভার নেমে দেখলো শেষ বগি নেই, কিন্তু শেষ বগিটা কিছুক্ষণ আগেও ছিল। চারপাশে শুধু কুয়াশা, দূরে একটা শব্দ, ট্রেনের চাকা ঘোরার শব্দ, কিন্তু সামনে কোনো ট্রেন নেই। আজও লোকজন বলে কখনো কখনো রাতে দূরে একটা ট্রেন দেখা যায়, শেষ বগিটা অদ্ভুতভাবে অন্ধকারে ঘুরঘুর করে চলতে থাকে। কিন্তু পরে বোঝা গেল যে ওটা শুধু মানুষকে নেওয়ার জন্য আসে না, যখন নিয়ে যায় ফিরিয়েও দেয়। এক সকালে রেল লাইনের পাশে একজন পাওয়া গেল, সে অচেতন অবস্থায়। জ্ঞানে ফেরার পর সে শুধু বলল আমি নেমে আসছি, কিন্তু তার চোখ দেখে সবাই ভয় পেল। তার হাতে কালো কালো দাগ, যেন কেউ শক্ত করে হাতটা ধরেছিল, আর তার পকেটের একটা টিকিট ছিল, কিন্তু সেখানে কোনো স্টেশনের নাম নেই, শুধু লেখা লাস্ট কোচ। সে বলল ওই বগিতে সময় চলে না, কেউ বুড়ো হয় না, কেউ মরে না, সবাই শুধু বসে থাকে আর অপেক্ষা করে। আজকের মতো এতটুকুই। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের গল্প শুনতে চান, এবং যদি আপনাদের সঙ্গে কোনো ভয়ঙ্কর ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা পরবর্তীতে আপনাদের ঘটনাগুলো সবার সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ।
শুনে এলাম অজিত কুমার সাহা শেয়ার করা একটি কাহিনী, এবং বেশ ভুতুড়ে একজন মাস্টার মশাইয়ের কাহিনী, যিনি মানুষের উপকার করে থাকেন পরপার থেকেও, বা যদিও বা বড়কাল থেকে কেউ ফিরে এসে উপকার করেছে এরকম কথা শোনা যায় না, তবুও এরকম কোনো জিন যদি থেকে থাকে যে এসে মানুষকে উপকার করে যায়, সেটা বেশ বেশ ভালো। নিজ তাগিদে যদি করে যায়, সমাজে অনেক অনেক অসৎ মানুষ আছেন, সমাজে মানুষরূপী অনেক পশু আছেন, তাদেরকে যদি মানে এই অদৃশ্য জগতের বাসিন্দারা শিক্ষা দেন, তাহলে কিন্তু বেশ হয়। এরকম হলে কিন্তু বেশ লাগে, এবং এরকম হলে আমি বেশ খুশি হব অ্যাটলিস্ট। যাই হোক, এখন আমি একটা ছোট কাহিনী আপনার সাথে শেয়ার করতে যাই, যে কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন জনাব আসগর আলী। তিনি এটি শেয়ার করেছেন চট্টগ্রাম জেলা থেকে, চট্টগ্রামের ফটিকছড়ি থেকে পাঠিয়েছেন তিনি কাহিনী, এবং তিনি লিখেছেন তিনি তার জীবনের একটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান। খুবই ছোট এক্সপিরিয়েন্স, তাই শেয়ার করে ফেলছি মাঝখানেই আপনাদের সাথে। আমার কাছে কিন্তু বেশ লেগেছে, কারণ আমি খুব বেশি দিন হয়নি হোটেলে থেকে আসলাম কয়েকটা, তো অবশ্য সেই হোটেলগুলোতে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি আমার, তবে আমি আসগর আলীর এই এক্সপিরিয়েন্সটা বেশ লেগেছে। তিনি ব্যবসায়িক কাজে তিনি আসেন চট্টগ্রাম জেলাতে, চট্টগ্রাম শহরে চলে আসেন, এবং তিনি নাকি খুব উদ্বিগ্ন ছিলেন হোটেল নির্বাচনের ব্যাপারে, কারণ তিনি যে হোটেলটিতে থাকতেন তখন তিনি কোনো একটা বিশেষ কারণে হোটেলে রুম পেলেন না, এবং সেখানে বিশেষ কোনো কাজ চলছিল, বিশেষ কোনো সময় চলছিল যেখানে অনেক মানুষ হোটেল বুক করেছে, তো হোটেল তিনি পাচ্ছেন না। আসগর আলী, আমার কাছে বেশ হাসি লাগছে, কারণ এরকম একটা সিমিলার সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমিও গিয়েছি। আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম তখন কিন্তু হোটেল ছিল না, হোটেল তখন দুইটা পরীক্ষা চলছিল, প্রথম একটা পরীক্ষা এবং পরবর্তী আরেকটা পরীক্ষার জন্য চট্টগ্রামের হোটেলগুলো বুক ছিল। তো আসগর আলীর এক্সপিরিয়েন্সও কাইন্ড অফ সেম, হয়তো চট্টগ্রামে প্রায় হোটেল এরকম বুক থাকে। তো এরকম একটা সিচুয়েশনে আসগর আলী সাহেব যান, এবং তিনি তার নির্দিষ্ট হোটেলটা না পাওয়াতে তাকে উঠতে হয় অন্য একটা হোটেলে, এবং সেই হোটেলটা সম্বন্ধে তিনি খুব বেশি ভালো জানতেন না। তিনি হোটেলে ওঠেন, এবং হোটেল কর্তৃপক্ষ তাকে চারতলায় একটি রুম দেন, এবং তিনি আর কিছু ডিটেলস বলতে চাচ্ছেন না। যাই হোক, চারতলায় একটি রুম দেন, এবং সেই রুমটি তার পছন্দ মতো, তার সিঙ্গেল বেডের একটি এসি রুম তিনি নেন, এবং তিনি সেখানে উঠে যান। তার সারাদিন তিনি কাজকর্ম করেন, তার কাজকর্ম শেষে রাতের বেলা ফিরে আসেন হোটেলে। তো যেটি হয়, হোটেলটার সেই একটা কর্নার ছিল বেশ নিরিবিলি, এবং যেখানে তাকে রুম দেওয়া হয় তার পাশে একটা বারান্দা ছিল, এবং বারান্দাতে বসা যেত, এবং বেশ নিরিবিলি ছিল, বারান্দার নিচেও বেশ খোলামেলা। তার কাছে বেশ ভালোই লাগে, তিনি বেশ 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 পছন্দ করেন। তিনি রাতের বেলা এসে যথারীতি তার রুমে ওঠেন, রুমে উঠে তিনি তার মতো ফ্রেশ হন। সারাদিনের পরিশ্রান্ত তিনি এবং ক্লান্ত, তিনি বাথরুমে যান, গিয়ে শাওয়ার নেন। শাওয়ার নিয়ে তিনি বেশ ফ্রেশ হয়ে তিনি চলে আসেন তার রুমে বসে তিনি হালকা খাওয়া দাওয়া করেন, স্ন্যাক্স নিয়ে এসেছিলেন সাথে, স্ন্যাক্স খেয়ে টিভি দেখেন, এবং টিভি দেখে যখন নাকি বেশ রাত হয়ে যায়, তিনি চিন্তা করেন যে তিনি বারান্দায় যাবেন, যে কিছুক্ষণ সময় কাটাবেন, ধূমপান করবেন, তারপর তিনি ফিরে আসবেন। তো তিনি যখন বারান্দায় যাচ্ছেন, তিনি যে বারান্দার দরজাটা খুললেন, তো তিনি কিন্তু ছিটকানি ছিল, ছিটকানি নামিয়ে ফেলে দরজাটা খোলার চেষ্টা করেন, চাপ দেন, তো দেখেন দরজা মুভ হচ্ছে না। তো দরজা মুভ হচ্ছে না, তার কাছে মনে হলো যে দরজা মুভ না হওয়ার তো কোনো কারণ নেই। তিনি তাকিয়ে দেখলেন যে সেখানে দুটো ছিটকানি ছিল বারান্দায় যাওয়ার জন্য, দুটোই তিনি খুলে ফেলেছেন। তো অবশ্যই খুলে যাওয়ার কথা, তিনি মনে হচ্ছে যে দরজা আটকে আছে। তো তিনি একবার ভাবলেন, কাঠ কিন্তু মাঝে মাঝে মানে টেম্পারেচার চেঞ্জের জন্য কাঠ আটকে যায়, তো সেরকম কিছু হয়েছে কিনা। তো সেটা তিনি চিন্তা করে তিনি জোরে প্রেসার দিলেন, এবং তিনি প্রেসার দিয়ে দেখছেন এক চুলও নাড়াতে পারছেন না। তো তিনি এক সময় রাগ করে ধ্যাৎ বলে একটু জোরে ধাক্কা দিলেন, এবং তিনি যখন জোরে ধাক্কা দিয়েছেন, তার কাছে মনে হলো যে দরজাটা কেউ ওপাশ থেকে ধরে রেখেছিল। যেটা হয় অনেক সময় দেখবেন যে আপনি যদি কারোর সাথে দুষ্টুমি করতে থাকেন, যে দরজা এই পাশ থেকে কেউ চাপ দিয়ে রেখেছে, আপনি এই পাশ থেকে চাপ দিচ্ছেন, যে হঠাৎ করে সে ছেড়ে দিল, যেরকম হয় ঠিক সেইভাবে দরজাটা খুলে গেল। এবং খুবই আশ্চর্যের ব্যাপার, দরজাটা খোলার সাথে সাথে তার রুমের বাতিটা নিভে গেল, এবং তিনি প্রচন্ড আশ্চর্য হয়ে তিনি বারান্দা আবিষ্কার করলেন নিজেকে। দরজা খোলা অবস্থায় বারান্দায় চলে এসেছেন তিনি, তাকিয়ে দেখলেন রুমের বাতি বন্ধ হয়ে গেছে, আর মনে হয়েছে দরজা কেউ চেপে ধরেছিল, দরজাটা হঠাৎ ছেড়ে দিয়েছে। তো তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করলো, এবং তিনি তাকিয়ে দেখলেন যে
তার পাশের যে ব্যালকনিটা সেই পাশের রুমটা অন্ধকার, সেটা দেখা যাচ্ছে অন্ধকার একটা রুম, সেখানে কোনো আলো জ্বলছে না, তার মানে কেউ নেই। তিনি ব্যালকনিতে কিছুক্ষণ অস্বস্তি নিয়ে বসলেন, তারপরে তিনি উঠে গেলেন। উঠে তিনি রুমে চলে আসলেন, এসে দরজাটা লাগিয়ে দিলেন। লাগিয়ে তিনি যে প্রথম যেটা করলেন, সে বাতিটা জ্বাললেন, আবার দেখলেন যে হ্যাঁ, বাতি কিন্তু সুইচ অফ করা হয়েছে, বাতি কিন্তু সুইচটা অফ হয়ে গেছে। তিনি তার জীবনে আশ্চর্যজনকভাবে অনেক কিছু দেখেছেন, মানে সার্কিট ব্রেকার পড়ে যায় বা কাট আউট পড়ে যায়, বাট এইভাবে সুইচ বন্ধ হয়ে যায় নিচ থেকে, এটা তিনি দেখেননি। তার কাছে খুবই আশ্চর্যজনক ছিল ব্যাপারটা। তো যাই হোক, তিনি রাতের বেলা তারপর বাতি নিভিয়ে শুয়ে পড়েন তার বিছানায়, এবং বাতি নিভিয়ে শুয়ে তিনি ঘুমানোর চেষ্টা করেন। তো অনেকক্ষণ চেষ্টা করছেন, নতুন বিছানা, নতুন রুম, তার ঘুম আসছে না, এবং রুমে একলা তিনি। তো রাতের বেলা বাইরের শব্দ হচ্ছে, শহরের শব্দ দূর থেকে আসছে। হঠাৎ তিনি খেয়াল করলেন, মনে হলো যে বাথরুমের দরজার কাছে একটা শব্দ হচ্ছে। তো তিনি কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিন্তা করলেন কিসের শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে বাথরুমের দরজাটা নড়ছে নিজে নিজে। তো তিনি ভাবলেন যে বাথরুমের দরজায় নড়ার তো কোনো কারণ নেই, কারণ সেখানে পেছনে যেই একটা আছে, মানে খোলা জায়গা আছে, যেটা নাকি ভেন্টিলেটর টাইপের, সেখানে এক্সস্ট ফ্যান লাগানো, বাতাসটা সেখান থেকে বেরিয়ে যায়। সুতরাং জোরে বাতাস আসার কোনো কারণ নেই, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে না, যে এমন কোনো সিচুয়েশন যে সেখান দিয়ে বাতাস এসে দরজা নাড়াচ্ছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন। তো যাই হোক, তারপরে সেটাকে ইগনোর করে তিনি ঘুমের চেষ্টা করলেন, চোখ বন্ধ করে আছেন। অনেকক্ষণ পার হয়েছে, কতক্ষণ পার হয়েছে তিনি বলতে পারবেন না। ততক্ষণে তার চোখে ঝিমুনি চলে আসছে, ঘুম লেগে আসছে চোখে, চোখ বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে তিনি একটা শব্দ পেলেন, শব্দটা ঠিক তার পায়ের কাছে। কেমন জানি মনে হলো যে পায়ের কাছে যে বারান্দার দরজাটা আছে, সেখানে খট করে শব্দ হয়েছে, মানে এত জোরেই শব্দটা হয়েছে, তার চোখ খুলে গেল। তিনি তাকিয়ে দেখলেন রুমের মধ্যে হালকা আলো আধারি, যেটা হচ্ছে তার চোখ শুয়ে আসছে, কারণ ওই পাশে জানালা দিয়ে হালকা আলো আসছে, জানালা পর্দার ফাঁক দিয়ে, সেটাতে রুমের মধ্যে যতটুকু আলো হচ্ছে, মানে অন্ধকার একেবারে কাটছে না, বাট হালকা আলো আধারি আছে। এটা তিনি দেখছেন যে তার মনে হলো যে তার যে পায়ের কাছে যে জায়গাটা হেঁটে যাওয়ার জন্য, সেই জায়গায় মনে হচ্ছে যে কোনো একটা কেউ হয়তো মুভ করছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে মানে এটা কি কোনো মানুষের শেপ বা কিছু। তিনি অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি বুঝতে পারলেন কিছু একটা হেঁটে যাচ্ছে তার পায়ের কাছ দিয়ে, এবং তিনি বুঝলেন যেটা মানুষের শেপ হবে। একটু কুঁজো হয়ে হাঁটলে, মানুষ যদি কুঁজো হয়ে হাঁটে এবং তার মাথার মধ্যে যদি একটা কাপড় দেওয়া থাকে, লাইক একজন মানুষ যে তার মাথার উপর একটা বড় কাপড় পুড়িয়ে দেয়, মানে পুরো মাথাটা ঢেকে দেয় কাপড় দিয়ে, যেরকম হবে সেরকম মনে হচ্ছে তার কাছে শেপটা। এবং সে আস্তে আস্তে একটু কুঁজো হয়ে হেঁটে বাথরুমের দিক গেল, অ্যাজ ইফ কোনো নতুন বউ, মানে কোনো বাড়িতে নতুন বউ আসলে যদি বড়, আগের আমলে হতো, এটা এখন হয় না, বড় ঘোমটা দিয়ে যদি যায়। এখন অন্ধকারে কিন্তু এই যে এটা বোঝা যাচ্ছে, এটা ঘোমটা দেওয়া না, পুরো কাপড় দেওয়া মানুষ, কিন্তু একটু কুঁজো হওয়া, হেঁটে বাথরুমের দিকে গেল। এবং তিনি বেশ অস্বস্তিতে পড়ে গেলেন তিনি ব্যাপারটা নিয়ে। এখন তিনি যখন নাকি কিছুটা সময় পার করেছেন, ঘরের মধ্যে একটু আলো বেড়েছে, মানে তার চোখে আলো সয়ে এসে আরেকটু আলো মনে হচ্ছে। এই সময় তিনি দেখলেন যে বাথরুমের দরজাতে ক্যাচ 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 শব্দ করে আরেকটু খুলে গেল জানালা দরজাটা, এবং দরজাটা খোলার পর তিনি হালকা চুরির শব্দ পেলেন, এবং তিনি দেখলেন যে দেয়াল বেয়ে, তার বাথরুমের পাশে একটা দেয়াল ছিল, সেখানে কিন্তু একটা সুইচ কতগুলো ছিল। তো তিনি দেখলেন কতগুলো সুইচ আছে সেখানে। সুইচের দিকে মনে হলো যে একটা লম্বা কিছু যাচ্ছে, সেটা তিনি দেখলেন, বুঝতে পারলেন যেটা হাত, একটা হাত মনে হচ্ছে বাথরুমের দরজা দিয়ে বের হয়ে সুইচগুলোর দিকে যাচ্ছে। এবং তিনি কিন্তু বুঝতে পারছেন হাতটা, মানে স্পষ্টভাবে হাতের টেক্সচার না বুঝলেও অন্ধকারে তিনি হাতের একটা শেপ, এবং যে হাতের যে একটা হাত, এবং সেই হাতে যে কিছু আছে, চুড়ি বা কিছু এরকম কিছু তিনি বুঝতে পারলেন সেখানে আছে। এবং তিনি দেখলেন সেই সুইচগুলোর দিকে গেল, এবং তিনি স্পষ্ট শব্দ পেলেন, টুপটাপ টুপটাপ, দুটো শব্দ হলো, লাইক অন অফ করার। এবং ওই কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দেখলেন যে তার পাশে যে বারান্দার বাতিটা ছিল, সেটা জ্বললো নিবলো ওই সুইচ অন অফের সাথে। এবং প্রতিবার যে লাইট জ্বলেছে, তিনি কিন্তু স্পষ্ট ওখানকার যে হালকা আবছা আলোয় দেখেছেন একটা হাত তিনি দেখছেন, একটা মেয়ের হাত, এবং হাতে চুড়ি আছে, কিন্তু হাতটা কিন্তু বাথরুম থেকে বের হয়েছে, মানে বেশ লম্বা, কিন্তু এতটুক একটা লম্বা হাত
সুইচ অন অফ করেছে 2বার, এবং তিনি হাতটা বুঝতে পেরেছে যেখানে হাত আছে। তো তিনি ভয়ের চোটে কুঁকড়ে গিয়ে তার নিজের যে বিছানার চাদর ছিলেন সেটাকে তিনি টেনে আরো মানে নিজের কাছে নিয়ে আসলেন এবং তিনি বিছানার সাইডে সেটিয়ে গেলেন। তো তখন তিনি মনে হলো হালকা একটা হাসির শব্দ শুনলেন। বাতিটা কিন্তু নিভে গেছে, এবং বাতিটা নিভে যাওয়াতে এখন যেটা হয়েছে, হঠাৎ করে আলোর একটা ফ্ল্যাশ হওয়াতে তার চোখটা আরো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না। এবং তিনি চুপচাপ সেখানে শুয়ে থাকলেন, মনে মনে দোয়া পড়া শুরু করলেন। বেশ খানিকক্ষণ পরে তার মনে হলো সেই বাথরুমের দরজা দিয়ে কেউ একটা বেরোলো, একটা সেই রকমই শেপ, যেটা কুজো, মাথার মধ্যে কাপড় দেওয়া। এবং তিনি খেয়াল করলেন যে সেখানে সেই যে সুইচের পাশে যেখানে টেলিভিশন রাখা, তার পাশে আস্তে করে বসে পড়লেন এবং ফিস ফিস করে কিছু বলা শুরু করলো। তিনি ফিস ফিসানি শুনতে পেলেন, মানে মনে হচ্ছে ফিস ফিস করে কিছু বলছে, এবং শব্দগুলো এত তীক্ষ্ণ ছিল তার কানে এসে লাগা শুরু করলো। তিনি আর কিছু বলতে পারলেন না, তিনি তার মনের অজান্তে জোরে জোরে দোয়া পড়া শুরু করলেন, এবং চোখ বন্ধ করে তিনি দোয়া পড়ছেন। আর তিনি তার বাবা মাকে ভাবছেন, তার আসলে আর কিছু খেয়াল নেই। একটা সময় তিনি বুঝতে পারলেন যে তার আশেপাশে কিছু নেই, এবং তিনি দোয়া পড়ছেন, তার মুখ ব্যথা হয়ে গেছে দোয়া পড়তে পড়তে। কতক্ষণ তিনি দোয়া পড়ছেন তিনি বলতে পারবেন না। এক সময় তিনি ফাইন্ড আউট করলেন যে দূর থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে, এবং সে আজানের শব্দ শুনে তার কাছে মনে হলো এটা একটা মানে পরম মধুর একটা আওয়াজ। এবং তিনি চোখ মেললেন, তিনি দেখলেন রুমে আর কিছু নেই। তিনি সাথে সাথে আজান যতক্ষণ হচ্ছে এই শব্দে তিনি অনেক সাহস পেলেন। তিনি উঠে গেলেন, উঠে রুমের বাতি জ্বাললেন, এবং সাথে সাথে তিনি তার ড্রেস পরে ফেললেন, এবং তার লাগেজ যা ছিল, হ্যান্ড লাগেজ ছিল, সব নিয়ে তিনি দ্রুত ওই রুম থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তাদের রিসেপশনে গেলেন, দিয়ে বললেন যে আমি এখনই চেক আউট করবো। তো যখন রিসেপশনের লোক জিজ্ঞেস করলেন স্যার কি হয়েছে, তখন সে বললো যে আমি খুব ভয় পাইছি, রুমের মধ্যে কি আছে। রিসেপশনের লোকটা নাকি বেশ গম্ভীর হয়েছিল, বললো না স্যার, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তিনি খুব রাগ করে উঠলেন, চিৎকার করে উঠলেন ছেলেটার উপরে যে নিশ্চয়ই কিছু আছে ভয় পাওয়ার মতো, তুমি অস্বীকার করতেছ। ছেলেটা আর কিছু বললো না, রিসেপশনে যে ছিল সে চুপ ছিল। তো তিনি সেখান থেকে চেক আউট করলেন। তো তিনি বললেন যে এইটা তার জীবনের একটা ভয়ের এক্সপিরিয়েন্স হোটেলে গিয়ে পেয়েছেন, এবং তিনি বলেছেন যে অনেক হোটেলই বিভিন্ন শহরে আছে যেখানে গিয়ে কিন্তু মানুষ একলা থাকলে অবশ্যই ভয় পেতে পারে। আমাদের দেশের ব্যাপারটা জানি না, তবে আমি জানি পশ্চিমা দেশে অনেক হোটেল আছে যারা নিজেরাই বলে যে আমাদের হোটেলের অমুক ফ্লোরটা, অমুক সুইটটা বা অমুক রুমটা কিন্তু হন্টেড, সেখানে এরকম ভৌতিক কিছু ব্যাপার স্যাপার আছে। পশ্চিমা দেশে এটা আসলে তারা প্রচার করে। আমার দৃঢ় বিশ্বাস যে তারা এটাকে একটা মার্কেটিং পলিসি হিসেবে নিয়েছে। শেষবার যে ঘটনাটা আমি শেয়ার করেছিলাম তা শেয়ার করার পর থেকে ধারণা করেছিলাম আপনাদের প্রতিক্রিয়াটা কিরকম হবে। আসলে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে চেয়েছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে সে এমন করবে কিনা জানি না, কিন্তু আমি জানি আমার সামর্থ্য কতটুকু। দোষ দিলেই যে সে দোষী তা কিন্তু না। আমি একটা কথা এড়িয়ে গিয়েছিলাম যাতে করে আমার করা অপদার্থতা ঢেকে না যায়, আর তা হলো যখন তারা দেখেছেন যখন আর কোনো সমস্যা হচ্ছে না 20-22 দিন যাবত, তখন তারা আমাকে না জানিয়ে রিহান আর শ্রাবণীর বিয়ে দিয়ে দেন, পারিবারিকভাবেই দিয়ে দেন এবং কাউকে না জানিয়ে দেন। এত কিছু হয়ে গেল, তারা কেউ আমার সাথে যোগাযোগ করেনি, আমিই করেছিলাম। বিয়ে দেবার কোনো কথাই ছিল না, আমি ব্যবস্থা করে দিয়েছিলাম যাতে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। এই কথাগুলো এই জন্যই আমি বলিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে দায়ভার ওনাদের ঘাড়ে চাপানো হবে। এখানে দায়ভার আসার প্রশ্নই আসে না, কারণ তকদিরের লেখন পাল্টায় না। আমি পিছিয়ে গিয়েছি কারণ আমার পক্ষে সম্ভব ছিল না অতীতকে বারবার চোখের সামনে দেখা। আর ওদের মা বাবাদের দোষটাও দেওয়া ঠিক হবে না, কারণ তারা তো মনে করেছিল এবং মনে করে নিয়েছিলেন সমস্যা কেটে গেছে। সোয়াইবের সাথে কি হয়েছে তা আমাকে বলেননি আমির সাহেব আজও, তাই জানি না কি হয়েছে ওর সাথে। একটি কথা বলতে চাই, আমি আমার ঘটনা যা শেয়ার করি তা এক এক সময়ের, কোনো অর্ডার মেনটেন করে ঘটনা শেয়ার করি না। তাই হয়তো এক এক সময় আমাকে এক এক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখবেন। যখন যেই কেসটার কথা মনে আসে আমি তখনই সেটা শেয়ার করব। তো একদিন রাতে আমি বাইরে ছিলাম এবং একজন পরিচিত লোক আমাকে ফোন করেন এবং দেখা করতে চলে আসেন। তার সাথে একজন ভদ্রলোক ছিলেন যার নাম কবির। ছটফট করছিলেন খুব। তিনি আমাকে বলছিলেন তার স্ত্রীর অবস্থা ভালো না, সে বেহুশের মতো আজ প্রায় 42 দিন। তা আমি বলি আসলে আমার তো কিছু করার নেই, এটা তো অসুস্থতা, আল্লাহর কাছে মাফ চান। তো উনি আমার হাতটা ধরে বলেন না ভাই, অনেক কিছু হয়েছে আগে, অনেক কিছু, এমনভাবে বললেন যেন তিনি হাঁপাচ্ছেন। তখন আমি আমার পরিচিত লোকটির দিকে তাকালে সে বলে, জাহিদ ভাই, আমি আপনার ব্যাপারে কবিরকে সবই বলছি।
আপনি একবার শুনেন আর ওর ওয়াইফকে দেখেন, দেখেন কিছু হয় কিনা। আমি তখন শুনতে চাই কি হয়েছে। তো উনি আমাকে বলেন যে গেল 6-7 মাস আগে তিনি আর তার স্ত্রী রীতা ড্রাইভে বের হয়েছিলেন রাতে। তারা গান শুনতে শুনতে ড্রাইভ করছিলেন। রাত 12টা বাজেনি তখনও। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার স্ত্রী ভয়ার্তভাবে সামনের দিকে তাকিয়ে আছে, একদম পাথরের মতো শক্ত হয়ে। হাতের আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা দিয়ে আছে, আর যেন থেমে থেমে নিঃশ্বাস সে নিচ্ছে। কবির বিচলিত হয়ে পড়েন এবং গাড়ির সাইডে নিতে নিতে তিনি এক হাত দিয়ে তার স্ত্রীকে ধাক্কা দিচ্ছিলেন আর ডাকছিলেন। ঠিক সেই সময় ধুম করে গাড়ির সামনে বনেটে অদৃশ্য কোনো কিছু এসে পড়ে, যার কারণে চলন্ত গাড়ি ঝাঁকি দিয়ে পেছন দিক থেকে অনেকটা উঁচু হয়ে যায়। ভাগ্যক্রমে গাড়িটা উল্টায় যায়নি। আরেক গাড়ির বেশ কয়েকজন যাত্রী তাদের সাহায্য করে বের করে আনে। রীতা ভয়ে কাঁপছিল। কবিরের এক বন্ধু এসে তাদের নিয়ে পৌঁছে দিয়ে আসে তাদের বাড়িতে। বাড়িতে ফেরার পর স্বাভাবিক হলে রীতা বলে যে গাড়ি চলছিল, হঠাৎ যেন মনে হলো গাড়ি থেমে গেছে। তখন সে দেখলো রাস্তার মধ্যে একজন লোক আরেকজন লোককে শেকল দিয়ে অনবরত আঘাত করছে, আর সেই আঘাতের কারণে ফিনকি দিয়ে রক্ত ধরছে সেই লোকের শরীর থেকে। আর হেডলাইটের আলোতে সে দেখলো সেই লোক শেকলটা রীতিমতো রক্তাক্ত হয়ে আছে। আলোর কারণে যেই লোক শেকল দিয়ে মারছিল লোকটিকে সেই লোক তেড়ে আসতে শুরু করলো তাদের দিকে, আর সে শূন্যে লাফ দিয়ে সজোরে সেই বড় শেকল দিয়ে তার গাড়িতে বাড়ি মারে। এরপর রীতা দেখে যে গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল, আর তারপর তার কানে স্তব্ধতা এসে গেল। এতটুকু সেদিন তার মনে ছিল। এই কথা শুনে রীতার মা রীতার নানাকে ফোন করে বলেন, আসলে রীতার নানা এক সময় এই জাতীয় কাজগুলো করতেন। তিনি বলেন কিচ্ছু হবে না আমার নাতনির, পানি পরে খেতে বলে দেন। আরও এটাও বলেন যে আমি দেখবো আমার নাতনিকে কে ভয় দেখায়। এরপর কয়েকদিন কিছুই ঘটেনি, কিন্তু রীতা প্রতি রাতে স্বপ্ন দেখত। সে সাগরের তলদেশের দিকে সে যাচ্ছে, পরিষ্কার পানির নিচে সে দেখতে পেত একজন লোকের গলায় শেকল পেঁচানো, আর সেই শেকলটা একটা বড় পাথরের সাথে বাঁধা, এমনভাবে যেন এই শেকল দিয়ে এখানেই তাকে ফেলে দিয়ে চলে গিয়েছিল। প্রতিদিন রাতে একই স্বপ্ন সে দেখলো কয়েকদিন। এর মধ্যে একদিন সে রান্নাঘরে রান্না করছিল। রীতা শুনতে পায় শেকল নড়াচড়ার শব্দ তার পেছন থেকে হচ্ছে, এবং সে ঘুরে তাকাতেই দেখতে পায় সেই লোককে, যেই লোক সে স্বপ্নে দেখত সাগরের তলদেশে। সেই লোকটি কিছু একটা বলছিল তাকে, কিন্তু কি তার রীতার সেটা কি ছিল সেটা রীতার মনে ছিল না। সেই লোক ওর গলা চেপে ধরে শেকল দিয়ে, এরপর ওর কিচ্ছু মনে ছিল না। কবিরের মা রান্নাঘরে এসে দেখতে পান রীতা কোনো একটা ভাষায় বিড়বিড় করছে ফ্লোরে শুয়ে, আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ওকে রুমে নিয়ে ঠিক করা হলে সে বলে সে কি দেখেছিল। এটা শুনে রীতার মা রীতার নানাকে ফোন দিয়ে বলেন রীতা কি দেখেছে। আর এটা শুনে রীতার নানা বলে দেন রীতাকে নজরে রাখো, আর তিনি ঢাকায় আসবেন 2 দিনের মধ্যেই। সেদিন রাতে রীতার ঘুম ভাঙে। তার ঘুম ভেঙে যায় এবং তার শরীরের উপরে রাখা চাদর নড়াচড়া করার কারণে রীতা ঘুমের ঘরে দেখতে পায় যে চাদরটা সাপের আকার ধারণ করেছে, আর সে কিছু বুঝে ওঠার আগেই সে চাদর ওর মুখের মধ্যে ঢুকে যায়, যার কারণে ওর দম বন্ধ হয়ে যায়। চাদর টেনে বের করতে পারছিল না। রীতা যেন অদৃশ্য কেউ সেই চাদর ওর মুখের ভেতর ঢুকানোর চেষ্টা করছে। সে আতঙ্কে কবিরকে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বিছানা থেকে পড়ে যায়। কবির সেই চাদর টেনে বের করে ফেলে, আর রীতা তখন কান্নায় ভেঙে পড়েন। কবির নিজেও বুঝতে পারছিলেন না আসলে হচ্ছে কি ওদের সাথে, আর ওর স্ত্রীর সাথে এরকম কেন হচ্ছে। এই ঘটনা শুনে রীতার নানা 2 দিন পর না এসে সেদিন ভোরে রওনা দিয়ে চলে আসেন। বিকেলে তিনি বাসায় ঢুকেই আগে রীতার কাছে যান, আর তার মতো কিছু কাজ করতে রীতার শরীর কাঁপতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে যায়। কবির আর কবিরের মা জানতে চাইলেন ছেলের বউয়ের সমস্যা কি। তিনি কিছু না বলে তাদের বলেন যে এত কিছু বোঝা লাগবে না, তিনি সলভ করবেন। সেদিন রাতে রীতা ঘুমিয়েছিল। ওর ঘুম ভেঙে যায় চাপকলের শব্দে। তার ঘুম ভেঙে গেলেও সে নড়াচড়া করতে পারছিল না, আর সে শুনতে পাচ্ছিল তাল মিলিয়ে কেউ চাপকলের কল চাপছিল, আর একটা কথাই সে বারবার শুনতে পাচ্ছিল, এই শরীর আমার দুশ্মনের, এই শরীর আমার দুশ্মনের। এই কথাটা ভেসে আসছিল। কোনোভাবে রীতা শব্দ করতে পারছিল না, মাথা নাড়ানো ছাড়া। সে বাম দিকে তাকিয়ে দেখতে পায় গলায় শেকল ঝুলিয়ে আধবসা হয়ে একজন লোক বসে আছে। এটা দেখে রীতা ভয়ে নিস্তেজ হয়ে যান। পরদিন সকালে তার ঘুম ভেঙে গেলে তিনি কান্নাকাটি শুরু করে দেন। সবাই তাকে সান্ত্বনা দেন, আর রীতার নানা রীতাকে বেশ কিছু নিয়ম পালন করতে বলেন। তখন রীতা রাতের কথা তার নানাকে বলে। সব শুনে তার নানা তাকে সবুর করতে বলেন, আর আল্লাহর জিকির সারাদিন করতে বলেন। কয়েকদিন ভালো ছিল রীতা, আর তার নানা অনেক ধরনের তদবির করেছিলেন। তিনি প্রতিদিন নিয়ম করে সুতো বেঁধে দিতেন জানালাগুলোতে। এছাড়া আরো বেশ কিছু কাজ তিনি করতেন। তো কবির বেশ কয়েকদিন নিজে শুনেছেন তার স্ত্রী ঘুমিয়ে বিড়বিড় করে বলতো, এই শরীর আমার দুশ্মনের কথাটা। একদিন রীতা বাজারে গিয়েছিল তার মা আর শাশুড়িকে সাথে নিয়ে। সেখানে সে একটা সুপার শপের ফ্রিজের সামনে দিয়ে যাওয়ার সময় সে রীতা শুনতে পায়, এবং ফিস ফিস গলায় শুনতে পায়,
সে পেছনে ঘুরে দেখতে পায় সুপার শোয়ের বিদ্যুৎ চলে গেছে, কিন্তু ফ্রিজ থেকে আলো এসে পড়ছিল। আলোটা এমনভাবে পড়ছিল যেন ঢেউ খেলানো পানি ভেদ করে সেই আলো সেখানে এসে পড়ছে। নখ দিয়ে ফ্রিজের ডোরে টোকা দেওয়ার শব্দ তিনি শুনতে পান। তখন তার পেছন থেকে কেউ তাকে স্পর্শ করে। ভয়ে তিনি দৌড় দিয়ে সেই ফ্রিজের সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেখতে পান ফ্রিজার পানি মানে ফ্রিজার ভর্তি পানি, আর সেভাবেই গলায় শেকল বাঁধা একজন লোক দাঁড়ানো, ভঙ্গিমায় ভাসমান, চোখ দুটি বন্ধ, শেকলটা পাথরে বাঁধা। তখন সেই ভাসমান লোকটার চোখ খুলে যায়। তিনি দেখে তিনি আবারও দৌড় দিতে যাবেন, কিন্তু কিছু দূরে তিনি দেখতে পান অন্ধকার দুজন লোক দাঁড়িয়ে আছে, যাদের চোখগুলো লাল এবং জলজল করছে। এরপর আর কিছুই মনে থাকার কথা না রিতার। স্বাভাবিকভাবে এত কিছু দেখার পর রিতা বেহুশ হয়ে যায়। তো রিতার হুঁশ ফেরে সেখানেই। তো ওই দোকানের লোকজনের ছিটানো পানি আর রিতার মা শাশুড়ির ডাকে তার হুঁশ ফেরে। মূলত লোডশেডিং হয়েছিল, তখন ব্যাকআপ পাওয়ার আসতে কয়েক সেকেন্ডের দেরি হয়েছিল। রিতার মা শাশুড়ি দেখেন রিতা ফ্রিজের দিকে তাকিয়ে আছে। তাদের দিকে রিতা তাকালো আর 1-2 কদম পিছিয়ে যেতেই বেহুশ হয়ে যায়। তাকে বাসায় নিয়ে আসা হয়, আর রিতার নানা এসে রিতাকে ঝাড়ফুঁক করেন এবং রিতাকে বাইরে যেতে নিষেধ করে দেন। এদিকে তিনি নিজেও স্পষ্ট করেছিলেন যে সমস্যাটা কি রিতার। তো সেদিন রাতে রিতার স্বপ্নে দেখতে পায় তাকে সেই শেকল গলায় বাঁধা লোকটি টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে একটা কবরের পাশে, আর তাকে ধাক্কা দিয়ে সেই কবরের মধ্যে ফেলে দেয় সেই শেকল জড়ানো লোকটি। তো সেই কবরের ভেতরে রিতা একটি আধবসা লাশ দেখতে পায়, যে নিজের কাফনের কাপড় গিলছিল। লাশটার এক চোখ কোটরের বাইরে ঝুলে আছে, আরেক চোখ কোটরের ভেতরে যেন শুকিয়ে ছোট হয়ে গেছে। সেই সময় সেই শেকল গলায় জড়ানো লোকটি রিতাকে সেই লাশের সাথে জ্যান্ত কবর দিয়ে দেয়। রিতা অন্ধকারে মাটি ধাক্কা দিতে লাগলো এবং ব্যর্থ হওয়া সত্ত্বেও ধাক্কা দিতে থাকে। তখন সেখানে মাটি চাপা অবস্থায় রিতা টের পায় সেই আধবসা লাশটি নড়াচড়া করছে। চাপা ফিসফিসানো একটা কথা ভেসে এলো, যেন সেই লাশটা নিজেই বলছে। আর ঠিক তখনই সেই লাশটা তার গলা চেপে ধরে। এদিকে বাস্তবে চিৎকার দিতে দিয়ে রিতার ঘুম ভেঙে যায়। আলো জ্বালালে কবির দেখতে পায় রিতার শরীরে বিছানার অংশে আর ফ্লোরে রীতিমতো আধো ভেজা মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে। রিতার নানাকে ডেকে নিয়ে আসা হয়। এদিকে রিতা ভয়ে কান্না করছিল। কবির অনেকটা রাগের মাথায় রিতার নানাকে বলছিলেন যে, নানা কি হচ্ছে গুলো আপনি নিজে বলেন না এবং সলভও করছেন না, কাহিনী কি এর, আর ঘরের ভেতরে হচ্ছেটা কি, এত মাটি কোথা থেকে এলো? কিন্তু বরাবরের মতো নানা এড়িয়ে যান আর বলেন যে ঠিক হয়ে যাবে রিতা, এটা কোনো কিছু না। ওর নানার উপর বিশ্বাস করতে না পেরে কবির তার এক বন্ধুর পূর্ব পরিচিত একজন পুরোহিতের কাছে যান। পুরোহিত তাদের একদিন পর যেতে বলেন। এদিকে রিতার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। পুরোহিত তাদের বলেন যে, দেখো, পূর্ব শত্রুতা থেকে কোনো প্রবল শক্তি তোমার স্ত্রীর উপর শোধ নিচ্ছে। আগে একবার জানার চেষ্টা করে অতীতে কিছু ঘটেছিল কিনা জানো, না হলে আমি সাহায্য করতে পারবো না। তো পুরোহিতের কথায় কবির বাসায় এসে রিতার মাকে জিজ্ঞেস করে, মা আগে কি কখনো কোনো কিছু হয়েছিল ছোট থাকতে? তো রিতার মা বলে, না বাবা, এমন কিছু তো কখনো হয়নি। সেই কথা পুরোহিতকে জানানো হলে তিনি বলেন, দেখো, আমার গণনা ভুল হয় না। রিতার পরিবারের কারোর সাথে কোনো সমস্যা আগে হয়েছিল কিনা দেখো। তখন কবির বলে যে, দাদু, রিতার নানা কিন্তু জিন ছাড়াতেন আর এখনো এটাই করেন। আর উনি কিন্তু রিতার সমস্যা শুরু হওয়া থেকে এখনো আমাদের বাসায় আছেন, আর তিনি নিজেও অনেক কিছু করছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর জিজ্ঞেস করলেও তিনি বলেন না কি হয়েছে ওর। পুরোহিত বলেন, তাহলে তো সমস্যার গোড়া সেখানেই, কারণ দুশ্মনে যদি থাকে তাহলে তার সাথেই আছে। আর রিতা তো তার বংশধর, তাই না? ওনাকে যে জিজ্ঞেস করো ভালো করে। তো কবির বাসায় ফিরে এসে অনেক জোর করে রিতার নানাকে কিন্তু তিনি বলেন যে তিনি নিজেও জানেন না তার নাতিকে কে ভয় দেখাচ্ছে, আর তিনি নিজেও চেষ্টা করে যাচ্ছেন জানার জন্য কে এত সাহস কে দেখাচ্ছে। রিতার নানা সেদিন অনেক ঝাড়ফুঁক করেন, এমনকি সেই জিনকে আনার চেষ্টা করেন, কিন্তু সফল হননি সেদিন। 2 দিন পর রাতে রিতার ঘুম ভেঙে যায় চাপকলের শব্দে। রিতা উঠে দেখতে পায় কবির তার পাশে নেই। সে দেখতে পায় কবির মেঝেতে পড়ে আছে, আর তার পাশে শেকল গলায় ঝুলানো সেই লোকটি দাঁড়িয়ে আছে। রিতা চোখ বন্ধ করে চিৎকার দিতে শুরু করে, আর তখনই কবির ঘুম থেকে উঠে যায়, রিতাকে শান্ত করার চেষ্টা করে। রিতার নানা এসে দোয়াদুরুদ করে ফু দিয়ে বলে, রিতা বলতো কি দেখেছিস? তো রিতা কোনোভাবে বলে যে সে কি দেখেছে। সেদিন দুপুরবেলা রিতার ঘর থেকে একটা চিৎকারের শব্দ আসে। রিতার শাশুড়ি যে রিতাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে রিলিজ করে দেওয়া হয় সমস্যা না থাকবার কারণে। তো রিতাকে বারবার জিজ্ঞেস করার পরেও সে বলেনি কি দেখেছিল সে। এর মধ্যে আরেকজন হুজুরকে এনে দেখানো হয়। কাজ না হওয়ায় সেই পুরোহিতের কাছে কবির আবার যান। সব শুনে সেই পুরোহিত রিতার বাসায় যান কবিরের খুব চাপাচাপির করার কারণে। তিনি রিতাকে বসিয়ে আসন বসান, আর তার মতো কিছু কাজ তিনি করছিলেন। হঠাৎ রিতা দাঁড়িয়ে যায় আর দৌলুত্র শুরু করে। পুরোহিত সাহেব কিছু বলার আগেই রিতার নানা জিজ্ঞেস করে, কে তুই, নাম বল তোর। তখন রিতা ওর নানার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে সুযোগ পেলে তার ক্ষতি করবে। তাকে বারবার জিজ্ঞেস করার পরও সে উত্তর দিচ্ছিল না। পুরোহিত সাহেবের কোনো কথার উত্তরই দিচ্ছিল না। তখন
তো রিতার নানা উঠে যান, তার হাতে থাকা পুরোহিত সাহেবের কোনো তার হাতে থাকা তসবির রিতার গলায় পরিয়ে দিয়ে রিতার চুল ধরে বলে, এখন আর কোথাও যেতে পারবি না, তুই কে বল বজ্জাত। তখন রিতা ফ্যাস ফ্যাস গলায় বলে, এই শরীর আমার দুশ্মনের, এটা কেবল আমার আর কারণ না। রিতার নানা রাগে ফেটে পড়েন আর রিতার চুল ধরে বলেন, আমার নাতনিকে ছাড় বজ্জাত, নাইলে আজ তুই যেতে পারবি না এখান থেকে জিন্দা। রিতা ঘাড় ঘুরিয়ে তাকায় তার নানার দিকে। রিতার নানা কাঁপতে শুরু করেন আর তিনি পড়ে যান দাঁড়ানো অবস্থা থেকে। রিতার গলায় দেওয়া তসবিটা ছিঁড়ে যায় আর সে তার নানার দিকে তাকিয়ে বলে, তুই কি মনে করেছিলি তুই আমাকে বন্দি করবি? তখন পুরোহিত কিছু করছিলেন, রিতা তার কিরমির করে এক অদ্ভুত শব্দ করছিল আর ঘরের মধ্যে যেন সবকিছু এক ঝটকা এলোমেলো হয়ে গেল। আর রিতা লাফ দিয়ে জানালার উপরে চড়ে বসে। রিতার নানা উঠে বসে দোয়া পড়তে শুরু করে। আর তখন রিতার ভেতরে থাকা সেই শক্তিটা বলতে শুরু করে, जाहिर मैंने तुझे कहा था मैं दोबारा लौटूंगा, मैं शिकार करता रहूंगा तेरे बच्चे को, एक एक को मारूंगा तेरे खुदा के नाम पर, तेरे नापाक नस्ल को बर्बाद कर दूंगा तेरे खुदा के नाम पर। কামিনে বলেই রিতা সেই জানালা থেকে লাফ দিয়ে পাশের দেয়ালের উপর পড়ে যায় আর বেহুশ হয়ে যায়। পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে রিতার মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসে। অনেক কষ্ট করেও রিতার জ্ঞান ফেরানো যায়নি। হাসপাতালে নিলে জানা যায় রিতার ব্রেন স্ট্রোক হয়েছে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পর থেকেই সেই জিন ওকে আবার ধরে। আর তারপর থেকেই বেহুশের মতো সারা দিন রাত ঘুমিয়ে রয়েছে রিতা। তাকে ডাকলে বা কিছু করলে শুধু মুচকি হাসে আর তারপর আবারও শুয়ে পড়ে। খাবার দাবার কোনো কিছুই সে খায় না। অনেক জনকে এনে দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি কোনোভাবেই। কবি রীতিমতো কাঁদছিলেন কথাগুলো বলার সময়। আমি তাকে বলি যে ঠিক আছে, আমি আগে রাতে কথা বলে দেখি কিছু জানতে পারি কিনা। আমি তাকে জিজ্ঞেস করি রিতার নানা কোথায়। সে বলে সেদিনের পর সে রিতার নানাকে বাসা থেকে চলে যেতে বলেছিল আর তিনি চলে গিয়েছিলেন। তো আমি কবিরকে বলি আপনি বাসায় যান, আগে আমি জেনে নেই সমস্যাটা কি, তারপর দেখি আল্লাহ কি রেখেছেন সামনে। তাই বলে তাকে বিদায় দিয়ে চলে আসি। রাতে আমির সাহেবকে ডাকলাম, ঠিকানাটা দিয়ে বললাম, দেখুন তো রিতা নামের মেয়েটার পেছনে কে পড়েছে। যা শুনলাম তা থেকে ধারণা করতে পারি যে মেয়েটার নানার সাথে সেই জিনটার শত্রুতা, আর এই জন্যই আজ রিতার পেছনে লেগেছে আর হুমকি তো দিচ্ছে, সাথে রিতাকে ভয় দেখাচ্ছে। উনি বললেন মেয়ের নানার সাথে কিভাবে শত্রুতা তা কি জানো? আমি বলি উনি এই কাজগুলোই করেন যা আমরা করি, আর এই কারণেই অনেক বছর আগে কিছু হয়েছিল যার কারণে সে ওনার বংশের পেছনে লেগেছে। আমির সাহেব শুনে আমাকে বলেন, আগে ভালো করে দেখে নাও আর বুঝে নাও সমস্যাটা কি। আগে যে দেখে আসো কে সে কথা বলতে চাইলে কথা বলো, না চাইলে জোর করো না, আর একদম স্বাভাবিক থাকার চেষ্টা করবে যাতে সে তোমাকে শত্রু ভেবে না যেন ধরে। ওনার কথা মতো আমি পরদিন যাই, যে দেখতে পাই হাত পা ছড়িয়ে শুয়ে আছে রিতা ঘুমের মতো করে। আমি কাউকে কোনো রকমের শব্দ করতে দিই না। আমি রিতার নানার সাথে দেখা করতে চাই। যেহেতু মনোমালিন্য ছিল, তারপরও রিতার অবস্থা দেখে ওর নানা আসেন আর আমি তাকে শক্তভাবেই জিজ্ঞেস করি, আমাকে বলুন তো নানা সমস্যাটা কি। তিনি রাজি হচ্ছিলেন না। একসময় তিনি আমাকে কিছু বলতে চাইছিলেন। ঠিক সেই সময় আমি দেখতে পাই রিতার নানার ঘাড়ের পেছন দিকে থেকে একটা হাতে সোনার গলা চেপে ধরে। আমি ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কাজ হচ্ছিল না। আমি রিংটা বের করে ওনার কপালে লাগালাম, তাতেও কাজ না হয়। আমি অবাক হয়ে গেছিলাম। আল্লাহর রহমতে রিতার নানা গলা চাপ দিয়ে রাখা সেই শক্তিটা তাকে ছেড়ে দেয় আর আমি তাকে টেনে তুলে এক ঘরের বিছানায় শুয়ে দিই। তিনি একটু সুস্থ হলে আমি সেই ঘর থেকে বের হয়ে রিতার ঘরে যাই আর জিজ্ঞেস করি কেন এসব কিছু হচ্ছে। তখন রিতার ভেতর থেকে সেই শক্তিটা আমাকে বলে, বাত ইস লড়কি কি নেহি, ইসে मैं खुद दफना दूंगा अपने दुश्मन के नाम पर। এই কথাগুলো বলে কি বোঝাতে চাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। তাই আমি রিতার নানা যেই ঘরে বিশ্রাম নিচ্ছিলেন সেই ঘরে যে রিতার মা আর শাশুড়িকে আমাদের দুইজনকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দিতে বলি। আমি শুধু রিতার নানার চোখে তাকিয়েছিলাম, কোনো কথার উত্তর তাকে দিইনি। এক পর্যায়ে তিনি আমাকে বলেন, আমার নাতিটাকে ঠিক করতে পারবে? আমি বলি, আমার নানা আমি জানি না কি হবে, কিন্তু তার আগে জানার দরকার কি হয়েছিল। তিনি তখনও আমাকে বলেননি। বারবার কিছু বলতে যেয়ে থেমে যাচ্ছিলেন, কিন্তু তার চোখ দেখে আমার মনে হচ্ছিল উনি হয়তো চাপের কারণে কিছু বলতে চাইছেন না। তাই আমি সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমির সাহেবকে বলি আমি যে নানা মুখী খুলেননি, নিজেকে অনেক কিছু মনে করে, ভাব দেখায় আমার সামনে, তাই চলে এসেছি। আর ওই জিন তো হুমকি দিচ্ছেই। তিনি আমাকে বলেন কাল আবার যাও, এবার সে বলবে তোমাকে। আমি বললাম সে আজ বলেনি, কাল বলবে কিভাবে? তিনি আমাকে বলেন আগে যাও না, ওনাকে রিতার সামনে নিয়ে যাও, বাকিটা আপনা আপনি হতে থাকবে।
আর শোনো, ওনাকে তুমি বলবে যদি নিজের জ্ঞানের উপর অহংকার চলে আসে তখন সেই জ্ঞান একদিন কাজে আসে না। উনি মনে করেছিল সেই জিনকে তিনি পুনরায় কবজা করতে পারবেন, কিন্তু তিনি তা পারবেন না। তার জ্ঞান তার সাথে আর নেই, তিনি এখন শূন্য। আর কোনোদিন তিনি কিছুই করতে পারবেন না যতদিন পর্যন্ত তিনি নিজেকে পরিষ্কার করতে না পারেন। উনি যদি আজকে না বলেন এই কে এই জিন, তাহলে এমন তো না যে আমরা জানতে পারবো না। আমরা জানার চেষ্টা করছি আর জেনেও যাবো একদিন, ততদিনে দেরি হবে শুধু, আর কিছুই না। নিজেকে সবার চেয়ে বেশি জ্ঞানী ভাবা যায় কেবল আয়নার সামনে দাঁড়ালে। বাস্তবে কে কতটুকু জ্ঞানী তা তার কর্মই প্রমাণ করে। আমির সাহেবের ইশারাটা আমি বুঝেছিলাম, তাই পরদিন আসরেই আমি যাই সেখানে আর রিতার নানাকে রিতার সামনে নিতে চাই, এবং তিনি যেতে চাননি। তখন আমি আমির সাহেবকে বলা কথাগুলো তাকে বলি, রিতার মা মানে তার মেয়ের সামনে। আমিও এটাও বলি যে আপনার বাবা দেরি করে ক্ষতি করাচ্ছেন আপনার মেয়ের। উনি ভাবছেন কেবল উনিই সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু উনি ভুলে গেছেন কর্মফল নামে একটা জিনিস আছে। তখন রিতার মায়ের চাপাচাপিতে তিনি রাজি হন। আমি ওনার সাথে মাগরিবের নামাজ পড়ি একসাথে। এরপর তিনি আমাকে বলতে শুরু করেন। আগে বলে রাখা ভালো, ওনার নাম জহির উদ্দিন। তখন 91 সাল। আমি আবারও বলছি, উনি আমাকে 1991 সালের কথা বলছিলেন। তিনি তখন বিহারে এক মাদ্রাসার শিক্ষক ছিলেন। সেই মাদ্রাসার বড় হুজুর জিন ছাড়াতেন এবং তদবিরের কাজ করতেন, আর ইনি ছিলেন তার ছাত্রের মতো। বড় হুজুর মারা যাওয়ার পর থেকে তিনি এই কাজগুলো করছিলেন। একদিন তার মাদ্রাসায় একজন লোক আসেন তার 1 মাসের শিশু বাচ্চাকে নিয়ে, যার পুরো শরীর নীল এবং ঠান্ডা ছিল। তো শিশুর বাবা বলছিলেন জন্মের কয়েকদিন পর থেকে বাচ্চা খাবার দাবার খায় না, নড়াচড়া করে না, কান্নাকাটি করে না। দেখেন গেল কয়েকদিন ধরে শরীর থেকে পচা গন্ধ আসে আর পেটও ফুলে গেছে। তিনি বাচ্চাটাকে দেখার সাথে সাথে 2 পা পিছিয়ে যান আর বাচ্চাটাকে মাটিতে রাখতে বলেন তাকে। তিনি বলেন, তুমি দেখো না যে তোমার বাচ্চাটা মরে গেছে, পেট ফুলে গেছে? তখন সেই লোক বলে, হুজুর বলেন কি, আমার বাচ্চা তো নড়াচড়া করে, ওই যে দেখেন চোখ খোলা। তখন তিনি আরেকটু এগিয়ে এসে দেখতে পান যে বাচ্চাটা নড়াচড়া করছে আর আসলেই তাকিয়ে আছে, কিন্তু বাচ্চাটার চোখ গলে গেছে আর শরীরেও পচন লেগেছে, যা বাচ্চাটার বাবা দেখছে না। উনি তো বুঝতে পেরেছেন সমস্যা কি, তাই তিনি বাচ্চাটার চারপাশে একটা গোল দাগ দিয়ে এবং বাচ্চাটার বাবাকে বলেন, চুপচাপ বসে থাকো, যা কিছু হবার হোক তুমি কিন্তু ভয় পাবে না, বসে থাকবে। বলেই তিনি একটা বেত নিয়ে আর একটা গোল দাগ মাটিতে এঁকে বসেন এবং কিছু আয়াত পড়তে পড়তে মাটিতে লাঠির বাড়ি মারতে লাগলেন। এক একটা বাড়িতে সেই শিশুটি শুয়ে থাকা অবস্থায় কেঁপে উঠছিল। আর এক সময় শিশুটি মাথা ডান দিকে বাম দিকে অনবরত নাড়াতে থাকে আর একটা শব্দ হয়ে ফুলে থাকা পেটটা ফেটে যায় আর সেখান থেকে পচা গলা অংশ এবং লাশ খেকো পোকা বেরিয়ে পড়ে। আর সেই অবস্থায় সেই শিশুটি দাঁড়িয়ে যায়, শূন্যে একটা লাফ দেয় এবং নিচে পড়ে যায়। এই ঘটনা দেখে শিশুটির বাবা ভয়ে পালিয়ে যায়। পরে শিশুর বাবার সাথে আসা লোকজন জানতে চায়, হুজুর কি হয়েছিল? উনি বলেন যে বদজিন আসর করেছিল, যখন বাচ্চাটা মরে গেছে তখনই, হয়তো ওই বাচ্চাটাকে মেরেছিল। এখন তো জিনটা পালিয়ে গেছে, তাই জানতে পারলাম না কি কারণে সেই কাজ করেছে। সেই জিন বাচ্চার ভেতরেই ছিল, যার কারণে তোমাদের মধ্যে হয়েছে, মানে সেই বাচ্চাটা জীবিত, মানে তোমাদের মনে হয়েছে বাচ্চাটা জীবিত, কিন্তু তোমরা যখন এখানে এনেছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে কি হয়েছে। যা হবার হয়ে গেছে, বাচ্চাটাকে দাফন দিয়ে দাও। পরে তারা লাশ নিয়ে চলে যায়। এর কয়েকদিন পর তিনি রাতের স্বপ্নে দেখতে পান সেই বাচ্চাটার বাবা একটা বট গাছের দিকে যাচ্ছে আর সেই গাছ থেকে একটা দড়ি ঝুলে পড়ে নিচের দিকে। সেই দড়ি সেই লোক গলায় বাঁধে আর তখনই সেই দড়িটা গাছের উপর থেকে কেউ টেনে তুলে আর সেই লোক ফাঁসিতে ঝুলে যায়। এটুকু দেখেই তার ঘুম ভেঙে যায়। সেদিন দুপুর নাগাদ তিনি জানতে পারেন সেই গ্রামের শেষের দিকে সীমানায় থাকা একটা বট গাছে সেই বাচ্চাটার বাবা ফাঁসিতে ঝুলছে। সেই লোককে কবর দেওয়া হয় জানাজা না পড়িয়ে। গ্রামের আরেক কোণে থাকা বন জঙ্গলের মধ্যে তাড়াহুড়া করে দাফন দেওয়া হয়। তো উনি এমন গুরুত্ব দেননি। সেদিন তিনি কোনো কাজে পাশের গ্রামে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। হেঁটেই ফিরছিলেন তিনি। একসময় তিনি লক্ষ্য করলেন তার পেছনে কেউ একটু দূরত্ব বজায় রেখে হাঁটছে। যতটুকু বুঝেছিলেন একটা মানুষ যে ঢুলে ঢুলে চলছে। কিছুক্ষণ পর সেই লোককে তিনি দেখতে পান যে ফাঁসিতে ঝুলেছিল সেই লোককে, যে তার কাছাকাছি দূরত্বে হাঁটছে আর খিলখিলিয়ে হাসছে। তা দেখে তিনি তার হাতে তসবি তাকে দেখান আর বলেন, বজ্জাত হারামি, পালিয়ে যা, নইলে তোকে বন্দি করব। এটা শুনে সেই লোক আরো জোরে হাসতে শুরু করে আর অনেকটা বাতাসে ভেসে একটা গাছে যেয়ে বসে আর ওনাকে উদ্দেশ্য করে বলে, ইহা সে ভাগ যা, নেই তো তুঝে मैं मार दूंगा। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। যারা আজকের গল্পটা শুনতেছেন, অডিয়েন্স যারা আছেন, তাদেরকেও বলতেছে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া, আজকের ঘটনা একটু ভয়ানক, তবে আমি আগেই ডিসক্লেমার দেব যে যাদের হার্ট দুর্বল তার জন্য আজকে ঘটনাটা না শুনে।
কেননা আজকের ঘটনা শোনার পর সে এমন কিছু অনুভব করবে যেগুলো আসলে খুব ভয়ানক এবং খুব মর্মান্তিক। এই ঘটনাটা ঘটেছে কিছু বছর পূর্বের কথা, যা আমার কাছে একজন পাঠিয়েছে। তার নাম ছিল রাসেল ভাই। রাসেল ভাই আজকে ঘটনা পাঠিয়েছে ময়মনসিংহ জেলা থেকে। তো তিনি ঠিক যেভাবে ঘটনাটা লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করব। অডিয়েন্স ভাই যারা আছেন, আপনাদের কারোর সঙ্গে যদি কোনো ভয়ানক ঘটনা ঘটে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা পরবর্তী এপিসোডে আপনাদের ঘটনাগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আজকে ঘটনা শুরু করা যাক। বর্ষার শেষ সময়, নদী ফুলে উঠেছে, স্রোত ধীর হলেও গভীর কালো, যেন নিচে কিছু একটা লুকিয়ে আছে। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো ঘাট ছিল। লোকজন তাকে বলে শেষ ঘাট, কারণ রাত 12টার পর নাকি সেখানে একটা নৌকা আসে, কিন্তু সেটাই উঠলে নাকি কেউ ফিরে আসে না। এরকম কথাবার্তা কেউই খুব একটা বিশ্বাস করতো না, কেউই না। আবার একদিন রাত তখন 12:10, সোহেল শহর থেকে দেরি করে বাসায় ফিরছিল। গ্রামের দিকে যাওয়ার একমাত্র শর্টকাট এই নদীর ঘাট পার হওয়া। তো সোহেল সাহেব ঘাটে এসে দেখলো যে পুরো জায়গাটা অস্বাভাবিক শান্ত, না কোনো ঝিঝি পোকার ডাক, না কোনো বাতাসের শব্দ, শুধু নদীর পানি যেন থল থল করছে। ধীরে ধীরে ঢেউ তুলে ধাক্কা দিচ্ছে পাথরে। সে ডাক দিল, কেউ আছে, নৌকা লাগবে। কিছুক্ষণ কোনো সাড়া নেই। তারপর অন্ধকারের ভিতর থেকে একটা কণ্ঠ, পার হবেন? কণ্ঠটা বৃদ্ধের, কিন্তু খুব গভীর, যেন পানির নিচ থেকে ভেসে আসছে কণ্ঠটা। একটু পরে ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে একটা নৌকা বের হয়ে এলো। পুরনো কাঠের, চারপাশে শ্যাওলা জমে আছে, আর মাঝখানে বসে আছে একজন মাঝি। মাঝির মুখ দেখা যায় না, মাথায় পুরনো টুপি, মুখ ছায়া দিয়ে ঢাকা। সোহেল এত কিছু চিন্তা ভাবনা না করেই নৌকাতে উঠে বসলো এবং নৌকাও ছেড়ে দিল। যখন নৌকা একটু মাঝ নদীতে যেতেই সোহেল বুঝতে পারলো নদীর স্রোত নেই, পানি একদম স্থির, কিন্তু নৌকা চলছে। চারপাশে ঘন কুয়াশা হতে লাগলো, এতটাই ঘন যে আকাশ পার কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। সোহেল মাঝিকে জিজ্ঞেস করলো, এটা কোন দিক যাচ্ছেন? মাঝি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে সে বৈঠা মারতেছে। তারপর হঠাৎ করে মাঝি বলল, আপনি আগে কখনো এই নৌকায় ওঠেন নাই, তাই না? সোহেল গা কাঁপালো, সে বলল, না। মাঝি হালকা হেসে বলল, তাহলে আজকে আপনি শেষবারের মতোই উঠলেন নৌকাতে। সোহেল নিচ দিকে তাকালো, দেখলো নৌকার নিচের পানি কালো কিসকিসে হয়ে আছে। হঠাৎ সে দেখলো পানির নিচে মানুষের মুখের ছাপ দেখা যাচ্ছে, একটা না অনেকগুলো মুখের ছাপ, যেন সবাই চোখ বন্ধ করে আছে কিন্তু মুখটা খোলা রেখেছে, যেন চিৎকার করছে কিন্তু তাদের মুখ থেকে শব্দ বের হচ্ছে না। হঠাৎ একটা চোখ খুলে গেল, সোজা তাকালো সোহেলের দিকে। সোহেল চিৎকার করে উঠে দাঁড়ালো, নৌকা দুলে উঠলো। মাঝি চিৎকার করে বলল, বসেন, না হলে ওরা কিন্তু টেনে নিয়ে যাবে। হঠাৎ পানির ভেতর থেকে দুটো হাত উঠে এলো, কালো ফুলে ওঠা পচা হাত। একটা হাত সোহেলের পা ধরে ফেললেন, ঠান্ডা বরফের মতো তার হাত ছিল। সোহেল লাথি মেরে সে হাতটাকে ছাড়ানোর খুব চেষ্টা করছে, কিন্তু হাতটা খুব শক্ত হয়ে ধরে আছে।
এর কিছুক্ষণ পর থেকে আরো কিছু হাত উঠতে লাগলো। নৌকার চারপাশে অনেকগুলো হাত, সবাই টানছে সোহেলকে। মাঝি চিৎকার করে উঠল, আজকের যাত্রী তো একজনই, তোমরা কেন এতজন আসছো এখানে? এই কথাটা শোনার পর সমস্ত হাতগুলো থেমে গেল। পানি আবার আগের মতো শান্ত হয়ে গেল। সোহেল হাঁপাতে হাঁপাতে মাঝির দিকে তাকালো। মাঝি ধীরে ধীরে তার মাথা উপর দিকে তুলল। তার মুখ অনেক পচা, চোখ একটাই, অন্যটা ফাঁকা গর্ত, গলাতে কাটার মতো দাগ। যে ফিসফিস করে বলল, আমি শেষবার নৌকা চালাচ্ছিলাম, তারপর ঝড়ে সবাই ডুবে গেছিল। তারপর মাথা ঘুরিয়ে বলল, আজকেও একজন লাগবে। নৌকা হঠাৎ থেমে গেল। চারপাশে কুয়াশা সরল। সোহেল দেখল নৌকা কোনো নদীতে নেই, শুধু চারপাশে ভীষণ অন্ধকার। নিচে কোনো প্রকার পানি নেই, শুধু অসংখ্য মৃতদেহের উপর দিয়ে নৌকা দাঁড়িয়ে আছে। এবং সবাই ধীরে ধীরে চোখ খুলছে একসাথে এবং বলছে, নতুন জন আসছে। মাঝে দাঁড়িয়ে আছে, সোহেলের দিকে হাত বাড়ালো, নামেন, আপনার জায়গা এখন নিচে। পরদিন সকালে লোকজন ঘাটে একটা নৌকা ভাসতে দেখে, ভেতরে কেউ নেই, শুধু ভেজা কাঠের নখ দিয়ে আচ্ছন্ন লেখা, আমি নামিনি, ওরা আমাকে টেনে নিয়েছে। আজও রাত 12টার পর শেষ ঘাটে মাঝে মাঝে একটা নৌকা আসে। কেউ ডাকলে অন্ধকার থেকে একটা কথাই ভেসে আসে, আপনি কি পার হবেন? তারপর থেকে সেই ঘাটে কোনো ব্যক্তি আর যাওয়ার সাহস করতে পারে না। এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা, এখানে শেষ আজকের এই অন্ধকার রাতের ভয়ঙ্কর গল্প। যদি এতক্ষণ সাহস করে শুনে থাকো, তাহলে তুমি সত্যিই হরর দুনিয়ায় একজন বীর শ্রোতা। গল্পের প্রতিটা মুহূর্তের ঠান্ডা শিহরণ, ফিসফিসে শব্দ আর অন্ধকারে চাপা ভয় সব তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও গা শিউরে উঠছে এখনো। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের প্রতিটা কমেন্টই আমাকে পরের আরো ভয়ঙ্কর গল্প বলার উৎসাহ দেয়। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আসছে আরো অন্ধকার, আরো রহস্য, আরো পাগল করা ভয়। গল্প মিস করলে কিন্তু পরে আফসোস করবে। আজকের রাত এখানে শেষ করলাম, কিন্তু অন্ধকার এখানে শেষ নয়। দেখা হবে খুব শীঘ্রই পরের ভয়ঙ্কর গল্পে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাব, সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কুষ্টিয়া সদর থানা থেকে আমাদের এক লিসেনার মুস্তাফিজুর রহমান পারভেজ ভাই। তো এখানে বলে রাখি যে পারভেজ ভাই এর আগেও একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলেন এবং তার পাঠানো সেই ঘটনাটি সেই সপ্তাহের সেরা ঘটনা হিসেবে নির্বাচিত হয়েছিল। তো পারভেজ ভাইকে ধন্যবাদ আবারও আমাদের সাথে ঘটনা শেয়ার করবার জন্য। তো এবার আমি কথা না বলি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো পারভেজ ভাই এবং তার কয়েক বন্ধু ঠিক করেন যে শহরের এই একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে তারা কোনো এক অজানা গ্রামের উদ্দেশ্যে ভ্রমণে বের হবেন। তো তাদের কথা মতো তিনি এই ব্যাপারে তার বাকি বন্ধুদের জানান এবং তাদের মধ্যে একজন ছিলেন সাবিব ভাই। তো সাবিব ভাইও তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন একবারেই। তো একদিন তারা 4 বন্ধু মিলে বসলেন এবং পরিকল্পনা করলেন যে আসলে কোথায় যাওয়া যায়। তো পরিকল্পনায় একটা সিদ্ধান্তে তারা পৌঁছলেন যে আসলে কোনো এক জায়গায় নির্দিষ্ট করে সেখানে গেলে আর সেরকম মজাটা থাকে না। তারা যাবেন কোনো এক অজানা গ্রামে, কোনো এক অজানা জায়গায় যেখানে আগে কখনো যাননি। তাহলেই সেখানে একটা থ্রিলিং ব্যাপার তারা খুঁজে পাবে। তো তাদের কথা মতো পরের সপ্তাহেই তারা কোনো এক শুক্রবার
সেই অজানার উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং চোখ যেদিকে যায় তারা বেরিয়ে পড়েন। তো এখানে বলে রাখি, তারা ছিলেন 4 জন: পারভেজ ভাই, সালিম ভাই, সাবিব ভাই আর সাব্বির ভাই। তো তাদের সাথে ছিল 2টা বাইক, একটা বাইকে 2 জন করে চেপে বসেছিলেন। তো সেদিন যখন তারা বের হন, তো বের হওয়ার শুরুতেই পারভেজ ভাই একটা অদ্ভুত ব্যাপার শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে তিনি তার কল্পনায় যেসব জায়গা ভেবে রেখেছিলেন যে আসলে জায়গাগুলো এমন হতে পারে বা এমন হওয়া উচিত, বা হয়তো বা এটা এরকম দেখতে পারবো, অমুক জায়গায় এরকম কিছু থাকবে, তো ব্যাপারটা আসলে হুবহু তার চিন্তার সাথে মিলে যাচ্ছিল। তো তিনি এতে বেশ অবাক হন এবং তিনি ব্যাপারটা তার বাকি ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। তো এতে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তাদের মধ্যে কেউ কেউ অবাক হন, আবার কেউ কেউ এর হাসি ঠাট্টাও করেন। তো যাই হোক, তারা চলতে থাকেন। তারা যেতে যেতে এক পর্যায়ে তাদের সদর থেকে 30-40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা কোনো এক গ্রামে প্রবেশ করেন। গ্রামের পরিবেশটা ছিল অত্যন্ত চমৎকার একটা জায়গা। এভাবে চলতে চলতে এক পর্যায়ে মাগরিবের আজান দিয়ে দেয়। তো তারা স্থানীয় মসজিদে 4 জনেই মাগরিবের নামাজ আদায় করেন এবং আবার রওনা করেন সেখান থেকে। তো মাগরিবের পর গ্রামের সেই ভিউটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। চারিদিকে শুনশান নীরবতা, ঝিঝি পোকার ডাক, হঠাৎ করে দূর থেকে কোনো এক শিয়ালের আওয়াজ, করুণ আর্তনাদ, সব মিলিয়ে একটা রোমাঞ্চকর অনুভূতি। তো তারা এভাবে যেতে যেতে এক পর্যায়ে তাদের মধ্যে তাদের এক বন্ধু সালিম ভাই, তিনি এক কবরস্থান দেখিয়ে দেন এবং বলেন যে চল আমরা কবরস্থান থেকে একটু ঘুরে আসি। তো তারা ভাবেন যে এটা আসলে অযৌক্তিক ব্যাপার, এটা কবরস্থান থেকে ঘুরে আসবার কি এমন আছে। তো তারা তার কথা খুব একটা পাত্তা দেন না, তারা আরো সামনে যেতে থাকেন। তো যেতে যেতে এক পর্যায়ে তারা গ্রামের একটা বাজার তাদের সামনে পড়ে। তো সেই বাজারে তারা নামেন, চা খান। গ্রামের বাজার আসলে যেমন হয় যে আসলে তখন রাত আনুমানিক 8:30 কিংবা 9টা। তো সেই বাজারে আসলে লোকজন তেমন একটা ছিল না, 2-1টা দোকান খোলা ছিল আর লোকজনও ছিল গুটি কয়েক। তো তারা চা খাওয়ার পর পারভেজ ভাই যাদেরকে বলেন যে আসলে অনেক দূর তো চলে এলাম, তো চল এবার ফেরা যাক। তো সাবিব ভাই তার সাথে একমত হতে পারেন না। তিনি বলেন যে না না, এখন ফিরে গিয়ে কি হবে, কেবল তো 8টা। আমরা এক কাজ করি, আমরা বরং 9টার পর এখান থেকে বের হবো, আর একটু সামনে যাই। তো পারভেজ ভাই এই কথা রাজি হন না। তিনি বলেন যে না না, এমনিতে অপরিচিত জায়গা, চিনি না জানি না কিছু না, আরো সামনে যাওয়া ঠিক হবে না, আমরা বরং ফিরে যাই। তো এতে তাদের মতভেদের সৃষ্টি হয়। তো পারভেজ ভাই ঠিক করেন যে তিনি আর সামনে যাবেন না, তিনি বরং বাড়ির দিকে ফিরবেন। তো তিনি তার বন্ধু সালিমকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আর অপরদিকে সাবিব ভাই আর সাব্বির ভাই, তারা 2 জন আরো সামনের দিকে এগোতে থাকেন। তো পারভেজ ভাই আর সালিম ভাই যখন ফিরছিলেন, সেই পরিচিত রাস্তাগুলো তার কাছে কেমন অদ্ভুত মনে হচ্ছিল। তিনি বর্ণনা এভাবে দিয়েছেন যে হয়তো বা রাতের ব্যাপার, তাই এমনটা লাগছিল। কিন্তু তাদের সামনে এক বিশাল অদ্ভুত ব্যাপার অপেক্ষা করছিল। তো তারা ফিরছিলেন, এক পর্যায়ে সেই কবরস্থান তারা ক্রস করছেন, কবরস্থানের পাশ দিয়ে। তো এবার কেন জানি তার কাছে কবরস্থানটা অনেক দীর্ঘ মনে হচ্ছিল, অথচ আসার সময় তার কাছে কবরস্থানটা এতটা বড় মনে হয়নি। তো এভাবে যেতে যেতে এক পর্যায়ে তিনি পারভেজ ভাই দেখেন যে তার সামনে রাস্তাটা একেবারে শেষ হয়ে গেছে। তো তিনি বেশ অবাক হন যে রাস্তা আসলে শেষ হয় কিভাবে। তো তিনি ভাবেন যে আসলে গ্রামের রাস্তা, হয়তো অন্য কোনো রাস্তা আছে, মানে হয়তো ভুল রাস্তায় চলে এসেছি। তো তিনি গাড়ি ব্রেক করেন। তো তার হঠাৎ এই ব্রেক করায় তার পেছন থেকে তার বন্ধু সালিম বলে উঠেছে, কিরে গাড়ি ব্রেক করলি যে হঠাৎ? তো তিনি বলেন যে গাড়ি ব্রেক করলাম মানে কি, দেখতে পাচ্ছিস সামনে তো রাস্তা নাই। তো সালিম ভাই এতে বেশ অবাক হন এবং তিনি বলেন যে কি বলিস এসব। তো পারভেজ ভাই এবার সামনের দিকে আবার ফেরেন এবং তিনি দেখেন যে এতক্ষণ তিনি ভুল দেখেছেন, আসলে রাস্তা ঠিকই আছে। তো তিনি এক প্রকার ঘাবড়ে যান এবং ভাবেন যে কি হচ্ছে এসব, এতক্ষণ কি আমি ভুল দেখলাম তাহলে। তো তার কেমন জানি ভয় লাগতে থাকে এবার। তো তিনি আবার রওনা করেন, সামনের দিকে যাচ্ছেন। তো প্রায় তার মনে হচ্ছিল যে হঠাৎ করে রাস্তা শেষ হয়ে যাচ্ছিল। আবার তিনি যখন চোখ করছিলেন সামনের দিকে তাকাচ্ছিলেন, তখন মনে হচ্ছে আবার সবকিছু ঠিকঠাক। আবার মনে হচ্ছিল যে রাস্তা কোনো এক খানাখন্দে ভরা, ভাঙ্গা রাস্তা, রাস্তার সামনে বিরাট এক গর্ত, এরকম তার প্রায় মনে হচ্ছিল।
তো তিনি অত্যন্ত ভয়ে ভয়ে কোনো রকম সেই রাস্তাটা পাড়ি দিচ্ছিলেন। তো এক পর্যায়ে তার কেন জানি খুব একটা অস্বস্তি লাগতে থাকে এবং তিনি বুঝতে পারেন যে আসলে কিছু একটা ব্যতিক্রম বা কিছু একটা খারাপ তার সাথে ঘটতে চলেছে বা ঘটবে, এরকম একটা অনুভূতি তার মধ্যে চলে আসে। তো তিনি কি করেন, যে তিনি বুঝতে পারেন যে আর এভাবে একা সামনে যাওয়া ঠিক হবে না। তিনি কি করেন, তিনি তার ফোন থেকে তার সেই বন্ধু সাবিব ভাইকে তিনি ফোন করেন এবং তিনি বলেন যে আসলে আমরা তো তখন থেকে রওনা শুরু করেছি, কিন্তু এইসব উদ্ভট ব্যাপার স্যাপার ঘটছে, তো আমার কেন জানি খুব একটা সুবিধা মনে হচ্ছে না। তো তোরা এক কাজ কর, তোরা ফিরে আয়, আমরা একত্রিত হই, তারপর একসাথে যাওয়া যাবে। তো তাদের কথা মতো তারা আবার একত্রিত হন এবং তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তো সে রাতে আর তেমন কোনো কিছু ঘটেনি তাদের সাথে। তো ঘটনাটা যদি এ পর্যন্তই শেষ হতো হয়তো খুব ভালো হতো, কিন্তু ঘটনার মেইন যে অংশটা, বিশেষ যে অংশ, সেটা তার জন্য অপেক্ষা করছিল পুরোটাই। তো এর ঠিক কিছুদিন পর তাদের সেই বন্ধু, তিনি একটু পরহেজগার টাইপের ছিলেন, তার নাম ছিল সালিম ভাই, যার কথা আমি বলেছি একটু আগে। তো সেই সালিম ভাই তিনি পারভেজ ভাইকে কোনো একদিন ফোন করেন এবং বলেন যে দোস্ত দেখ, সেই জায়গাটাতে যে ঘুরে আসলাম, জায়গাটা আমার অনেক ভালো লাগছে আসলে জায়গাটা, তো আমরা এক কাজ করি, আমরা আবার কোনো একদিন সেখানে বেড়াতে যাই। তো পারভেজ ভাই এমনিতেই খুব একটা সুখকর স্মৃতি সেখান থেকে নিয়ে আসেননি এবং তার মনে পড়ে যায় সে গত ট্রিপে তাদের সাথে যা যা ঘটেছিল। তো তিনি একেবারেই প্রথমবারই তার প্রস্তাবটা নাকচ করে দেন। তো তারপর সেলিম ভাই তাকে অনেক জোরাজোরি করেন এবং অনেক রিকোয়েস্ট করে, তিনি রাজি হয়ে যান। কিন্তু এবার সাবিব ভাই আর সাব্বির ভাইকে রাজি করানো যায় না, তারা বলেন যে না না, সেই জায়গায় আর যাবো না, তোরা গেলে যা। তো পারভেজ ভাই যেহেতু রাজি হয়ে গেছেন, তো তারা এবার কি করেন, তারা এবার আবার সেই জায়গার উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু এবার বেশ বেলা থাকতেই তারা রওনা হয়েছিলেন। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এত তাড়াতাড়ি এত আগে বের হওয়ার সত্ত্বেও তারা সেই গ্রামে পৌঁছতে পৌঁছতে ঠিকই তাদের সন্ধ্যা হয়ে যায়। আবারও তারা সেই মাগরিবের নামাজ একই মসজিদে আদায় করেন একসাথে, তারপর আবারও সামনের দিকে যেতে থাকেন। তো যেতে যেতে আবার সেই প্রকাণ্ড কবরস্থান, যে বিশাল কবরস্থান। তো এবারও কবরস্থানের সামনে আসতে তার বন্ধু সালিম তাকে বলে যে দোস্ত চল আমরা আবার সেই কবরস্থান থেকে এবার ঘুরে আসা যাক। তো তিনি বলেন যে আরে দূর, কিসের কবরস্থান, কিসের ঘোরাঘুরি, এটা কি কোনো ঘোরার জায়গা? তো তিনি বলেন এবার একটা মিহি সুরে, এবং মনে হচ্ছিল যে তার অন্য একটা কণ্ঠে অন্য কেউ বলছে তার মধ্যে থেকে যে কবরস্থান চল না একবার ঘুরে আসি, আমাদেরও তো একদিন না একদিন যেতে হবে, পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবো না। তো এবার তার এই কথায় তার মন নরম হয়ে যায় এবং তিনি ভাবেন যে আসলে তার খুব একটা ভুল কিছু একটা তিনি বলেননি। তো তিনি রাজি হয়ে যান। তো কবরস্থানে ঢোকার পর তাদের মধ্যে অদ্ভুত একটা ফিলিং কাজ করতে শুরু করে, সেটা হচ্ছে যে তাদের মনে হচ্ছিল যে কোনো এক রাজপ্রাসাদের মানে বেষ্টিত কোনো এক বাগানে তারা প্রবেশ করছেন। খুব ভালো লাগছিল পরিবেশটা তার। তো তিনি সামনের দিকে এগোচ্ছেন। এভাবে এগোতে এগোতে এক পর্যায়ে তিনি দেখেন যে তার সামনে যা কিছু ছিল সবকিছুই যেন মরীচিকা। কোথায় সেই সুন্দর বাগানের মতো কবরস্থান বা কোথায় কি, কিছুই নেই। তো তিনি আর পেছনে ফিরে তিনি যেটা দেখেন সেটা হচ্ছে যে তার সেই বন্ধু সালিম ভাই তার দিকে পিঠ ফিরে বসেছে কোনো একটা কবরের দিকে মুখ করে, আর সেই কবর তিনি খুঁড়ছিলেন। তো এতে তিনি বেশ অবাক হন যে আসলে সালিম ভাইয়ের উদ্দেশ্যটা কি, তিনি কি এই কোনো অনৈতিক বা অবৈধ কাজ করার জন্যই তাকে এখানে ডেকে এনেছেন? তো তিনি তার কাছে যান এবং তার কাঁধে হাত রাখেন। তো এবার সালিম ভাই যখন তার দিকে মুখ ঘুরে তাকায়, তখন তিনি যেটা দেখেন সেটা দেখে তার জ্ঞান হারিয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি দেখেন যে তার মুখে কাঁচা রক্তের দাগ, বিভৎস একটা চেহারা, তিনি তার দিকে তাকিয়ে আছেন। তো এটা দেখার পর তিনি ছিটকে দু এক কদম তার থেকে সরে আসেন এবং ঠিক এই মুহূর্তেই সেই কবরস্থানের ফটক বরাবর, প্রধান ফটক বরাবর কোনো এক বৃদ্ধ চেঁচিয়ে ওঠে যে কে কে ওখানে। তো আস্তে আস্তে সেই বৃদ্ধ তাদের কাছে আছে। তো একটা কথা এখানে যে এত রাতে তারা কবরস্থানে প্রবেশ করেছেন, তো কোনো একজন লোকজন যদি এটা দেখে ফেলে অবশ্যই এটা একটা খুব একটা ভালো ব্যাপার হয় না। কিন্তু
আসলে সেই বৃদ্ধকে দেখার পর পারভেজ ভাই যেন একটা স্বস্তি ফিরে পেয়েছিলেন নিজের মাঝে। তো সেই বৃদ্ধ তার কাছাকাছি আসতেই তিনি দেখেন যে একজন জুব্বা পরিহিত একজন ব্যক্তি, মাঝ বয়সী তিনি বা বৃদ্ধ এরকম টাইপের। তো তিনি তাদের বলেন যে বাবা তোমরা কারা, তোমরা এত রাতে কি করছো? তো পারভেজ ভাই তাকে সবকিছু খুলে বলেন। তো তিনি বলেন যে যাই হোক, এত রাতে কবরস্থানে দাঁড়িয়ে থাকো না, তোমরা এখন এখান থেকে চলে যাও। আর একটা কথা, যদি রাস্তায় ঘাটে কোনো কিছু দেখো বা পেছন থেকে কেউ ডাকে, তাহলে ভুলেও পেছনে ফিরে তাকাবে না, আর তোমরা সোজা বাড়ির দিকে চলে যাবে। তো এরপর তারা বাইক নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে সালিম ভাইও যেন হুট করেই মানে নিজেকে ফিরে পান এবং আবারও স্বাভাবিক অবস্থা ফিরে আসেন। তো তিনি আর সে রাতে তাকে কোনো কিছু জিজ্ঞেস করেন না, তিনি সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তো বাড়িতে আসার পর তারা এক স্থানীয়